হঠাৎ এক সকালে শহর থেকে দূরে পাওয়া যায় 16 বছর বয়সী নয়না নামের এক মেয়ের বিভৎস লাশ। নয়নার খুনি এতটাই ভয়ানক যে মেয়েটাকে পশুর মতো যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। তবে সমস্যা হলো নয়না ছিল ক্লাস টপার, তার কোনো বাজে স্বভাবও ছিল না। খুনের সেই রাতে নয়নার খুব কাছের কেউ হয়ে উঠেছিল তার চরম শত্রু, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই তার খুন করতে দুইবারও ভাবিনি। কিন্তু সামান্য 16 বছর বয়সী এক মেয়ের সাথে কার এতটা রাগ থাকতে পারে যে তাকে এত নৃশংসভাবে খুন হতে হলো? সেই খুনের তদন্তের ভার পরে সদ্য জয়েন করা পাগলাটে এক অফিসার জয়ের আর খুবই চতুর স্বভাবের লেডি অফিসার সাইয়ুক্তার হাতে। এই দুই অফিসার মিলে শুরু করে শ্বাসরুদ্ধকর এক তদন্ত। তবে যতই চেষ্টা করুক না কেন, খুনি এত সুন্দর করে জাল বুনে রেখেছে যে সাপ লুডো খেলার মতো সাপের হাতে কাটা পড়ে সাইয়ুক্তা আর জয় বারবার তদন্তের সেই প্রথমে এসেই আবারও থেমে যায়। এমনই সাসপেন্স, টুইস্ট আর খুনের শ্বাসরুদ্ধকর এক তদন্ত নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সার্চ দ্য নয়না মার্ডার কেস। তবে এই গল্পের শেষটা আপনাকে একটা বিশাল বড় শক দেবে, তার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু গভীর রাত, চারিপাশে ভয়ানক এক নিস্তব্ধতা। একটা মেয়েকে প্রাণপণে ছুটতে দেখা যায়, পেছনেই একটা গাড়ি তাকে ফলো করছে। মেয়েটা দ্রুত গাড়ির হেডলাইট থেকে লুকাতে পাশে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। গাড়ির লোকটা গাড়ি থামিয়ে আবারও কি মনে করে যেন গাড়িটা চালিয়ে চলে যায়। মেয়েটা কিছুটা নিশ্চিন্ত হতেই যাবে, তখনই পায়ের শব্দ শুনে ঘাবড়ে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। তাই উঠে চলে যেতেই যাবে, তখনই সেই লোক তার মুখের উপরে টর্চের আলো ফেলতেই সে ভয়ে চিৎকার করতে থাকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। ভয়ে মেয়েটা চোখ বুজে নেয়। আর এরপর মেয়েটার সাথে কি হয়েছিল আর সে এখানে বা কিভাবে পৌঁছালো তা জানতে হলে ডুব দিতে হবে এই গল্পের গভীরে। নাভি মুম্বাইয়ের ক্রাইম সেলের এসিপি সানিয়ুক্তা, সংক্ষেপে ইয়োকি, নতুন শহরে স্বামী আর মেয়ের সাথে একসাথে থাকার জন্য শিফট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মেয়ে মাহির রুমে এসে দেখে সে এখনো বেঘোরে ঘুম। তখনই তার জুনিয়র সুনীল কল দিয়ে জানায় একটা লাশ পাওয়া গেছে। ইয়োকি দ্রুত রেডি হয়ে বের হতেই তার মা রেগে বলে, তোর এই কাজের প্রতি সিরিয়াসনেস কোনো দিনও যাবে না, তুই একবার আহমেদাবাদ গেলে তবেই আমার শান্তি। ইয়োকি সোজা ক্রাইম সিনে আসতেই সুনীল এসে বলে বিল্ডিং এর ভেতরে লাশ পাওয়া গেছে, কেতান আর গৌতম ভেতরেই আছে। ঠিক তখনই ভেতর থেকে পরাপর 3টা গুলির শব্দ শুনে সুনীলকে ব্যাকআপ রাখতে বলে বন্দুক রেডি করে ভেতরে এসে দেখে রক্তমাখা চাকু পড়ে আছে। রুমাল দিয়ে সেটা উঠিয়ে আর একটু এগোতেই দেখে হলের মাঝে চেয়ারে একটা লাশ পড়ে আছে। ধীরে ধীরে চেয়ারের কাছে আসতেই দেখে তার জুনিয়র কেতান পড়ে আছে। পেছনের দরজা দিয়ে তখন ডিসিপি রাঠি আর বাকিরা কেক নিয়ে এসে ইয়োকিকে সারপ্রাইজ দেয়। এমনি ডাকলে ইয়োকি কখনোই আসতো না, তাই তারা এভাবে প্ল্যান বানিয়ে তার ফেয়ারওয়েল পার্টি করছে। এদিকে নতুন চিন্তা নামের এক রাজনৈতিক দলের পার্টি অফিসে রাক্সা এসেই তার পিএ আয়ুষকে জিজ্ঞেস করে কলেজে প্রোগ্রামের সব প্রস্তুতি হয়ে গেছে? কাল কিন্তু ওখানে একটা ফেস্ট ছিল, তাই আবারও গিয়ে চেক করো, কারণ আজকের প্রোগ্রামে যেন কোনো ঝামেলা না হয়। তুষারের সব আপডেট আজই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। তখনই তাদের ক্যাম্পেইন ম্যানেজার সাহিল আসলে রাক্সা বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তুষার কোথায়? তুষার তখন ড্রিঙ্কস করতে করতে তার আর শুভাঙ্গীর বিয়ের ভিডিও দেখতে দেখতে কান্না করছে। ইয়োকি ক্রাইম সেলে আসতেই তার টেবিলে এক অল্প বয়স্ক ছেলেকে দেখে হতবাক হয়ে তাকায়। ছেলেটা জানায় তার নাম জয়, সে এখানে নতুন এসিপি, মানে সে এখানে ইয়োকির বদলে এসেছে। তবে জয়ের এমন বাচ্চামি ব্যবহার ইয়োকির একটুও ভালো লাগে না। তখনই রাঠি এসে জয়কে বলে 48 নম্বর পোলের কাছে একটা রক্তমাখা কাপড় পাওয়া গেছে, আমি চাই তোমরা দুজনেই ওখানে যাবে। জয় বিরক্ত হয়ে বলে আমি একাই সব সামনে নিব, আমাকে ট্রেনিং এ সব শেখানো হয়েছে। রাঠি বিরক্ত হয়ে তাকিয়ে বলে এখানে সিনিয়র আমি, সেটা ভুলে যেও না। আর ইয়োকি তুমি আমার ক্যাবিনে আসো। ইয়োকি আসতেই রাঠি একটা গিফট দিয়ে বলে বিশাম আর তোমার নতুন বাড়ির জন্য শুভকামনা, তবে তোমাকে এখানেও অনেক দরকার, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নাও। ইয়োকি বলে আসলে আমি কাজের প্রতি এতটাই সিরিয়াস যে আপন মানুষদেরকেই সময় দিতে পারিনি। এই কাজের জন্য সবাইকে হারানোর আগে তাদেরকে আগলে ধরাটাই বুদ্ধিমানের কাজ, এই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া
বিষামও অনেক ভালো যে সে আমাদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিচ্ছে। আর আহমেদাবাদে বিষামের ড্রিম জব আছে, তাই আমাকে যেতেই হবে। এদিকে উদ্ধাবের বাসায় সে আর তার স্ত্রী পায়েল মিলে পুরনো ওয়াশিং মেশিন ঠিক করতে গিয়ে পুরো বাড়ি পানি পানি করে ফেলেছে। উদ্ধাব বলে ন্যায়না এখানে থাকলে ঠিকই আমাদের ছবি তুলতো। পায়েল রেগে বলে তোমার কারণেই মেয়েটা দিন দিন এমন হয়ে গেছে। উদ্ধাব সান্ত্বনা দিয়ে বলে আরে সে তো তাদের ক্লাসের খুব ভালো স্টুডেন্ট লাবণ্যার বাসায় গ্রুপ স্টাডি করতে গেছে, দেখো এবার ওর মার্ক আরো ভালো আসবে। তখনই ছায়া এসে পায়েলকে বলে এত ভাবার কি আছে, ন্যায়নার বয়সটাই তো এমন। পায়েল রেগে বলে তুই কি এমন জব করিস যে রাতে তোকে বাইরে থাকতে হয়? বাবা মা প্রায় আমাকে কমপ্লেইন করে। ছায়া রেগে বলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি, আর এমন কাজে সময় লাগবেই, আর কাজ করি বলেই ওই সংসারটা এখনো চলছে বলেই রেগে বের হয়ে যায়। ক্রাইম সিনে যাওয়ার পথে জয়ের ডিস্টিং গান শুনে ইয়োকি আর সুনীল দুজনেই খুবই বিরক্ত। জয় বেশ ভাব নিয়ে বলে বাবা পুলিশে ছিল তো, তাই এসব গুন্ডা আর খুনিকে ধরা আমার রক্তে মিশে গেছে। মানে 2 দিনের যোগী ভাতকে বলে অন্ন। জয়ের এমনই অবস্থা। তুষার পার্টি অফিসে আসতেই রাক্সা জানায় আমাদের সেফ ম্যানগ্রোভ ক্যাম্পেইন সফল হয়েছে। আমাদের রোল মডেল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 10,000 সিটিজেনের সাইনের অনুমতিও পেয়ে গেছে। সাহিল বলে আমাদের উইমেন সেফটি অ্যাপের প্রোটোটাইপ রেডি হয়ে গেছে, 2 থেকে 1 দিনের মধ্যেই টেস্টের জন্য সবার ফোনে ইনস্টল হয়ে যাবে। তাই আজ কলেজের ফাংশনে তুমি এই অ্যাপের অ্যানাউন্সমেন্ট করে দিবে। আর শুভাঙ্গীর মৃত্যুবার্ষিকীর পোস্ট করার জন্য তোমার অনুমতি লাগবে। রাক্সার মন খারাপ হয়ে গেলে তুষার বলে আমি কারোর কোনো সিম্প্যাথি চাই না, তাই এসব নিয়ে কোনো পোস্ট হবে না। ইয়োকি জয়ের সাথে ক্রাইম স্পটে পৌঁছেই বন্দুক থেকে সব গুলি বের করে ড্যাশবোর্ডে রাখে। জয় বলে গুলি ছাড়া বন্দুক দিয়ে কি কাজ? ইয়োকি বলে আমি এখানে তদন্ত করব ব্রেইন দিয়ে, গুলি দিয়ে না। সিন্ডে এসে একটা রক্তমাখা হুডি দিয়ে বলে সকালে কিছু বার্ড ওয়াচাররা এখানে এসে এগুলো পেয়েছে, আর ওদিকে টাটকা রক্ত পাওয়া গেছে, আর একটা ফোনও পাওয়া গেছে। মনে হচ্ছে এখানে ভয়ানক কিছু একটা হয়েছে। তখনই তাদের পাশ থেকে একটা ওয়াটার ট্যাঙ্কের গাড়ি যেতে দেখে একটা গাড়ি চলে গেলে ইয়োকি সেদিকে সন্দেহ নজরে তাকায়। জয় বলে হুডিতে চাকুর দাগ আর কলেজের লোগো আছে, আমাদের তাহলে এই কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। কে শোনে কার কথা? শিন্ডে ইয়োকির পিছু পিছু ওয়াটার ট্যাঙ্কের গাড়িকে ফলো করতে যায়। পার্টি অফিসে তুষার রাক্সার হাতে হাত রাখতেই রাক্সা বিরক্ত হয়ে হাত সরিয়ে বলে গতকাল রাতে পার্টি থেকে তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে তার উত্তরটা আগে দাও। তুষার বলে জানোই তো আমার এসব পলিটিক্যাল পার্টি একদম ভালো লাগে না, তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম। ফোন লিভিং রুমে ছিল, তাই তোমার মেসেজ বা কলের রিপ্লাই দিতে পারিনি। তখনই সাহিল এসে বলে সার্ভে করে জানা গেছে এই শহরে 30% লোক অন্য শহর থেকে এসেছে, তাই আজ ক্যাম্পেইনে বারবার বলবে তুমি সকল ভারতীয়দের সাথে আছো। রাক্সা বলে প্রেরণা পার্টির জাহ্নবী তোমার সাথে দেখা করতে চায়। সাহিল বিরক্ত হয়ে বলে জাহ্নবীর রেকর্ড ভালো না, তার বন্ধুত্ব শত্রুতার সমান, তাই এদিকে না এগোনোটাই ভালো। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে তুষার দুজনকেই থামিয়ে বলে আমি জাহ্নবীর সাথে দেখা করব, আর সাহিল তুমি তোমার কাজ করতে থাকো। সাহিল রেগে বের হয়ে যায়। তুষার রাক্সাকে বলে তুমি আমার বাসায় কবে শিফট হবে? রাক্সা বলে আগে তুমি ভোটে জিতে নাও, এরপর আমি নিজেই সবাইকে জানাবো পার্টির নেতার ক্যাম্পেইন ইনচার্জের সাথে সম্পর্ক আছে। তুষার জিজ্ঞেস করে আমি হেরে গেলে কি হবে? রাক্সা রহস্যময়ভাবে তাকিয়ে বলে আমি কখনোই হারি না। ক্রাইম স্পটে ইয়োকি ক্রাইম স্পট থেকে কিছুটা সামনে লেকের কাছে আসতেই জয় বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আমরা এখানে কি করছি? আমাদের এখন কলেজে যাওয়া উচিত। ইয়োকি তাকে পাত্তা না দিয়ে শিন্ডেকে বলে মনে হচ্ছে লেকের গভীরত্ব 25 থেকে 30 ফিট হবে। স্ক্রুড্রাইভার দিয়ে লেকটাকে সার্চ করাও, আর স্নিফার ডগ দিয়ে চারিপাশ সার্চ করো। শিন্ডে আর সুনীল চলে গেলে জয় রেগে বলে ভুলে যাবেন না আমি এখন এখানের এসিপি, আপনি গিয়ে নিজের মেয়েকে সময় দিন, আর জলদি যান, না হলে তো ফ্লাইট মিস করবেন। ইয়োকি রেগে বলে সন্ধ্যা পর্যন্ত আমি এই কেসের ইনচার্জ, তাই ততক্ষণ চুপ করে থাকো। অবশ্য তোমার ব্যবহার আর আমার 16 বছরের মেয়ের ব্যবহারে আমি তেমন কোনো পার্থক্য দেখছি না। এখন কলেজে চলো। ইলয়েড এডুকেশনাল ইনস্টিটিউটে এই কলেজের ট্রাস্টি এবং ইউথ লিডার তুষার আর বর্তমান নেতা প্রবীণ ভোসলে কলেজের সেমিনারে এসেছে। তুষারকে দেখে প্রবীণ বলে এত বছর তো আমি রাজত্ব করলাম, শেষ এই বছরটা আমাকেই রাজত্ব করতে দাও। কথা দিচ্ছি আগামী বছর তোমাকে আমি নেতা বানাবো। শুনলাম তুমি নাকি উইমেন সেফটির অ্যাপ বানাচ্ছ।
ভাবছ? এই কথায় সবাই বেশ ভড়কে যায়, কারণ এই অ্যাপের কথা পার্টির ভেতরের লোক ছাড়া কেউ জানে না। বিষয়টা কোনো রকমে হজম করে তুষার প্রবীণের সাথে স্টেজে ছবি তুলতে উঠতেই প্রিন্সিপাল এসে জানায় কিছুক্ষণের জন্য প্রোগ্রামটা পিছিয়ে দিতে হবে। ইউকি জানায় কলেজের লোগো থাকায় ওই হুডির অবস্থা খুবই খারাপ ছিল, তাই সময় নষ্ট না করে তদন্ত করে সেই স্টুডেন্টকে খোঁজা ভালো, এই জন্যই আমরা এখানে এসেছি। বিষামের কল আসায় ইউকি সাইডে গেলেই প্রিন্সিপালকে একজন এসে জানায় কলেজের সবাই আজ প্রেজেন্ট থাকলেও 4 জন অনুপস্থিত। কথা শেষ করে আসতেই প্রফেসর রামধীর জানায় নয়না, ওজাস, আরাফ আর লাভানিয়া নামের 4 জন আজ কলেজে আসেনি। আমি তাদের বিস্তারিত দিয়ে দিয়েছি। ইউকি প্রদীপা তুষারকে বলে কলেজের বাকি স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর প্রথম 24 ঘন্টা কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের প্রোগ্রাম ক্যান্সেল করলেই ভালো হয়। প্রদীপ রেগে গেলেও তুষার রাজি হয়ে যায়, তাই বাধ্য হয়ে প্রদীপও রাজি হয়ে যায়। কলেজ থেকে বের হতেই জয় বলে নয়নার ফোন বন্ধ, ওজাস আর লাভানিয়া ফোন ধরছে না, আর আরাফকে কল করলে অটো মেসেজ আসছে। ইউকি বলে হুডির সাইজ যেহেতু এক্সট্রা স্মল, সেহেতু মনে হয় না কোনো ছেলে এত ছোট সাইজের হুডি পরবে, তাই সুনীলকে লাভানিয়ার বাসায় পাঠাও, তুমি আর আমি নয়নার বাসায় যাব। নয়নার বাসায় এসে পায়েলকে নয়নার বিষয়ে জিজ্ঞেস করতেই পায়েল বেশ অবাক হয়ে বলে নয়না তো লাভানিয়ার বাসায় পড়তে গেছে, এতক্ষণে একসাথে কলেজ চলেও গেছে। গতকাল 7:30টায় শেষ কথা হয়েছিল, তখন তো আমাকে এমন কথাই বলেছিল। জয় বলে আমরা ক্রাইম সেল থেকে এসেছি, আর নয়না এখন কলেজে নেই। পায়েল তো এবার চিন্তায় পড়ে যায়, দ্রুত নয়নাকে কল দিয়ে দেখে তার নম্বর বন্ধ। ইউকি ফটো ফ্রেম থেকে নয়নার ছবি তুলে জিজ্ঞেস করে নয়না কি এখনো নীল এই ফোন ব্যবহার করে? পায়েল বলে না, কয়েকদিন আগেই তাকে সাদা স্মার্টফোন দিয়েছি। তখনই সুনীল ইউকিকে কল দিয়ে জানায় লাভানিয়া তার বাসায় আছে, তবে নয়নাকে দেখা যাচ্ছে না। এদিকে উদ্দাফ তখন নয়নার জন্য স্কুটি নিতে এসেছে, কারণ সে তার মেয়েকে সারপ্রাইজ দিবে। পায়েল কল দিয়ে বলে নয়নার কোনো খোঁজ নেই, আর ক্রাইম সেল থেকে পুলিশ এসে আরাফ আর উজাসের নাম জিজ্ঞেস করছে। উদ্দাফ বলে তুমি চিন্তা করো না, আমি জানি নয়না কোথায় আছে, আমি এখনই ওকে আনছি। উদ্দাফ বিনায়ককে বলে নয়নাকে যদি এবারও ওই ছেলের সাথে পাওয়া যায় তাহলে ওর মা আজ আমাকে মেরেই ফেলবে, বলেই দ্রুত গাড়িতে ওঠে। ক্রাইম সিনে স্নিফার ডগ একটা ভুতুম পেঁচার চাবির রিং খুঁজে পায়। লাভানিয়া তখন খুব ঘাবড়ে কাকে যেন মেসেজ করে জিজ্ঞেস করে কোথায় তুমি। উদ্দাব ওজাসের বাসায় পৌঁছে জোরে জোরে দরজায় বাড়ি দিয়ে তাকে ডাকতে থাকে। ভিতর থেকে একটা মেয়ের গলা শুনে উদ্দাব পায়েলকে কল দিয়ে জানায় যে সে নয়নাকে পেয়ে গেছে। পায়েল নিশ্চিন্ত হয়ে খবরটা ইউকিকে বলতেই ইউকি নিশ্চিন্ত হয়ে বের হতেই সুনীল কল দিয়ে কিছু একটা জানাতেই সে অবাক হয়ে জিজ্ঞেস করে লেগে পেয়েছো? আমি এখনই আসছি। ভেতরে অন্য মেয়েকে দেখে উদ্দাফ ওজাসের চুল টেনে নয়নার কথা জিজ্ঞেস করলে ওজাস জানায় নয়না গতরাতে ফেস থেকে অনেক আগেই বের হয়ে গিয়েছিল, এরপর থেকে সে ওজাসের কোনো মেসেজে রিপ্লাই দেয়নি। উদ্দাফ পায়েলকে কল দিয়ে জানায় নয়নাকে পাওয়া যায়নি, তবে সে খুব জলদি তাকে খুঁজে বের করবে। কল গেটেই বিনায়ককে কল দিয়ে জিজ্ঞেস করে তোর বন্ধু সিন্ডিকে জিজ্ঞেস করতো নয়নার কেসে তদন্ত কোথায় চলছে। ক্রাইম সিনের লেক থেকে সাদা একটা গাড়ি তোলা হয়। ততক্ষণে উদ্দাবও ক্রাইম সিনে প্রায় পৌঁছেই গেছে। ইউকি গাড়ির সামনে কিছু না পেয়ে ডিকি খুলতেই দেখা যায় নয়নার রক্ত ভরা চোখের হাত পা বাঁধা লাশ পড়ে আছে। একটু আগে তোলা ছবি দেখে শিওর হতেই উদ্দাফ দৌড়ে এসে ইউকির সাথে কথা বলতে চায়। তখনই তার নজর ডিকির লাশের উপরে পড়তেই সে চিৎকার করে কান্না করতে করতে বলে আমি ওর বাবা, দয়া করে আমাকে ওর কাছে যেতে দিন। ফোনে পায়েল এসব শুনে চিৎকার করে কান্না করতে থাকে। জয় তাড়াতাড়ি ডিকি বন্ধ করে দেয়, আর বাকিরা উদ্দাফকে ধরে কোনো মতে আটকে রাখে। একজন বাবার জন্য এটা কতটা কষ্টের তা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। কিছুক্ষণ পর ফরেন্সিক হেড গৌতম লাশে তদন্ত করে বলে নয়না গত রাতেই মারা গেছে। পায়ে নানা রকমের কাটা ছিঁড়া দেখে বোঝা যাচ্ছে নিজেকে বাঁচাতে সে খালি পায়ে বনের মধ্যে দৌড়াচ্ছিল। জয় বলে রাতের অন্ধকারে এমন শুনশান ভুতুরে জায়গায় কেউ কেন দৌড়াবে। কিছুক্ষণ পরেই ফ্লাইট, তাই মাহি মাকে কল দিতে গিয়ে দেখে তার মায়ের ফোন নেটওয়ার্কের বাইরে। উদ্দাব অসহায়ের মতো বসে কান্না করেই যাচ্ছে। নয়নার লাশ ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়। ইয়োকি গাড়ির কাছ থেকে কিছু একটা দেখে হাত বাড়িয়ে বের করতেই দেখে সেখানে তুষারের পার্টির লোগোতে
তুষারের ছবি দেওয়া। তাহলে কি বর্তমান ইউথদের আদর্শ তুষারই সেই খুনি? লাশ পোস্টমর্টমের সময় ফরেন্সিক ডক্টর বলে শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে। মাথায় চুলের মাঝে ভাঙা কাচের বেশ কয়েকটা টুকরো পাওয়া গেছে। হয়তো কেউ মেয়েটার মাথায় বোতল দিয়ে জোরে আঘাত করেছে। পেটে খুব ধারালো একটা চাকু মারার কারণে পেটের ভেতরে বেশ রক্তক্ষরণ হয়েছে। বাকি সব আঘাত দেখে মনে হচ্ছে মেয়েটার সাথে খুব বাজেভাবে অন্যায় কিছু হয়েছে। মেয়েটার লাশ বেশ কয়েক ঘন্টা পানির নিচে ডুবেছিল, সেই কারণে খুনির ডিএনএ স্যাম্পল পাওয়া বেশ মুশকিল। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মেয়েটাকে যখন গাড়ির ডিকিতে বন্ধ করে পানিতে ফেলে দেওয়া হয় তখনও মেয়েটা বেঁচে ছিল। আর ঠিক এই কারণেই তার ফুসফুসে পানি ভরে গিয়ে সে মারা গেছে। পোস্টমর্টম রুম থেকে বের হলে ডিসিপি রাঠি জয় আর ইয়োকিকে বলে, তোমাদের কি তুষারের সাথে কথা হয়েছে? জয় জানায়, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। রাঠি ইয়োকিকে বলে, তুমি জয়ের সাথে গিয়ে তুষারের সাথে কথা বলে আসো। ইয়োকি জানায়, আজ আমার ডিউটির শেষ দিন, আমি অলরেডি আহমেদাবাদের ফ্লাইটটা মিস করেছি। কাল সকালে আবার আমার ফ্লাইট আছে। কিন্তু রাঠি বলে এই কেসটা অনেক সেনসিটিভ, অলরেডি বড় বড় পলিটিশিয়ানদের নাম জড়িয়ে গেছে, আর আমি চাই না নতুন কাউকে এই কেসে তদন্তের দায়িত্ব দিতে। তাই আগামী 2 দিনের মধ্যে এই কেস সমাধান করে তুমি আহমেদাবাদে চলে যাও। রাঠি চলে গেলে জয় রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। আরো 2 দিন এই শহরে থাকতে হবে ইয়োকি বিষ্মাকে মেসেজ করে দেয়। অপরদিকে তুষারের অ্যাসিস্ট্যান্ট সাহিল তুষারকে জানায় বিরোধী দলের নেতা প্রদীপ মেয়েদের সেফটির জন্য একটা অ্যাপ অ্যানাউন্স করেছে। এই কথা শুনে সাহিল আর রাক্সা দুজনেই বেশ অবাক হয়ে যায়। রাক্সা দ্রুত অ্যাপ চেক করে দেখে প্রদীপের অ্যাপটা হুবহু তাদের অ্যাপের মতোই ডিজাইন করা। রাক্সা বলে, এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না, নিশ্চয়ই আমাদের অ্যাপের ইনফরমেশন কেউ প্রদীপের কাছে লিক করেছে। সাহিল বলে, আমাদের এখনই প্রেস ব্রিফিং করে সবাইকে জানিয়ে দেওয়া উচিত এই অ্যাপের আইডিয়াটা আমাদের ছিল। কিন্তু তুষার নিষেধ করে বলে, এখন এসব বলে কোনো লাভ নেই, উল্টা সবাই আমাদেরকেই চিটার ভাববে। তখনই জয় আর ইয়োকি তুষারের সাথে দেখা করতে আসে। নয়নার লাশ যে গাড়িতে পাওয়া গেছে, ইয়োকি তুষারকে সেই গাড়ির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি আপনার গাড়ি? সাহিল বলে, এই গাড়িটা আমরা ইলেকশন ক্যাম্পেইনের জন্য ব্যবহার করি। জয় বলে, আপনাদের ক্যাম্পেইনের গাড়িতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। ইয়োকি নয়নার ছবি দেখিয়ে তুষারকে জিজ্ঞেস করে, আপনি কি এই মেয়েটাকে চেনেন? তুষার বলে, না। সাহিল বলে, আমাদের কাছে এরকম আরো প্রায় 20টা গাড়ি আছে, আমরা ইলেকশন ক্যাম্পেইনের জন্য গাড়িগুলোকে ভাড়া নিয়েছি। জয় তুষারকে জিজ্ঞেস করে, আপনি তো এলওএস কলেজের ট্রাস্টি মেম্বার, তা গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? তুষার জানায়, গতকাল রাতে তাদের দলের লোকজনের সাথে তার একটা পার্টি ছিল। রাত 11:30টার দিকে আমি ডিনার শেষ করে বাসায় চলে যাই। আপনি চাইলে আমার বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে পারেন। জয় বলে, সিকিউরিটি গার্ড নিশ্চয়ই আপনার সাথে আপনার ফ্ল্যাটেই ঘুমায় না? রাক্সা রেগে বলে, আমি এখনই হোম মিনিস্ট্রিতে কল করে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। ইয়োকি জয়কে বলে, গাড়িগুলো যেখান থেকে ভাড়া নেওয়া হয়েছিল তুমি সেখানে গিয়ে কথা বলো, এখানেটা আমি সামলাচ্ছি। সাহিল জয়কে নিয়ে বাইরে গেলে রাক্সা ইয়োকিকে জানায়, গতকাল রাতে সে সাহিলের সাথেই ছিল, আর আমরা কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে প্রেস ব্রিফিং করে সবাইকে জানাতে চাই যেই গাড়িতে নয়নার লাশ পাওয়া গেছে সেটা তুষারের পার্সোনাল গাড়ি না। ইয়োকি বলে, এই খুন যে করেছে সে এখনো জানে না যে আমরা লাশটা পেয়ে গেছি। এমন একটা সময় আপনারা যদি প্রেস ব্রিফিং এ সব বলে দেন তাহলে খুনি সতর্ক হয়ে যাবে। রাক্সা তুষারকে বলে, এই খবর যদি আমার অপোজিশন পার্টির নেতারা লিক করে দেয় তাহলে তো আমরা পথে বসে যাব, তাই আমাদেরকেই জনগণের সামনে সব বলতে হবে। কিন্তু তুষার কোনো কথা না শুনে ইয়োকিকে বলে, আপনাদের তদন্তের স্বার্থে আপাতত আমি বিষয়টা কাউকেই জানাবো না। ইয়োকি তুষারের অফিস থেকে বের হতেই জয় বলে, আপনি ভেতরে আমার সাথে যেভাবে কথা বলেছেন সেটা আমার মোটেও পছন্দ না, আমি শুধু আমার কাজটাই করছিলাম। ইয়োকি বলে, কাজ করা আর কাজটা ঠিক মতো করার মাঝে পার্থক্য আছে, ধীরে ধীরে তুমি সব বুঝে যাবে। এদিকে রাক্সা তুষারকে বলে, এমন খবর চাপা থাকবে না, আমাদের গাড়িতে লাশ পাওয়া গেছে, যদি এটা আমরা আগে না বলি পরবর্তীতে বিরোধী দল আমাদের উপরেই দোষ চাপাবে আর জনগণ সেটা বিশ্বাস করে নিবে। তুষার বলে, একটা মেয়ের খুন হয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে সিম্প্যাথি নিতে এসব না করে খোঁজ বের করো যে এই খুনের সাথে আমাদের ক্যাম্পেইনের গাড়ির কি সম্পর্ক, আর সেই রাতে এই গাড়ি কে চালাচ্ছিল। অপরদিকে জয় ইয়োকিকে সেই গাড়ির ড্রাইভারের ছবি
ছবি দেখিয়ে বলে এর নাম মুকেশ। নায়নার খুনের দিন মুকেশ গাড়ি নিয়ে কলেজে গিয়েছিল, কিন্তু তারপর থেকে মুকেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোনটাও বন্ধ। তবে আমি খোঁজ বের করেছি বেলাপুরে ওর একটা গোপন আস্তানা আছে। সাথে সাথে জয় আর ইয়োকি বেলাপুরে চলে আসে। পুরনো একটা গোডাউনের সামনে আসতেই ইয়োকি তার বন্দুক থেকে গুলি বের করে নেয়। জয় বলে আপনি এবারও বন্দুক থেকে গুলি বের করে রাখছেন। ইয়োকি বলে আমি এক ড্রাইভারের সাথে কথা বলতে যাচ্ছি, বড় কোনো মাফিয়ার সাথে না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মুকেশকে দেখতে পেলে মুকেশ ইয়োকিকে দেখে পালাতে শুরু করে। মুকেশকে তাড়া করতে করতে ইয়োকি বিল্ডিং এর ছাদে আসে। তখনই মুকেশ একটা ভাঙা কাচের বোতল দিয়ে ইয়োকির উপরে হামলে পড়ে। ইয়োকি মুকেশকে বলে আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছি। মুকেশ জানায় আমি গাড়ি চুরি করিনি আর আমি আবারও জেলে যেতে পারবো না। ইয়োকি বলে গতকাল পার্টির গাড়ি নিয়ে তুমি কলেজে কেন গিয়েছিলে? মুকেশ জানায় পার্টির কিছু জিনিসপত্র কলেজে রাখার জন্য গাড়ি নিয়ে গিয়েছিলাম। এরপর আমি একটা ড্রাগস নিয়ে বেশ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চলে যাই। ইয়োকি পকেট থেকে ফোন বের করে নায়নার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েটাকে গতকাল রাতে কলেজে দেখেছিলে? মুকেশ বলে এই মেয়েটার সাথে একটা কঙ্কাল দেখেছিলাম। আর কিছু বলার আগেই জয় এসে মুকেশকে গুলি করে দেয়। হাতে গুলি লাগার পরও মুকেশ উঠে দাঁড়ায়। ততক্ষণে জয় সেখানে চলে এসেছে। জয়কে দেখেই মুকেশ ভয়ে পেছনে সরতে গেলেই ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায়। হাসপাতালে এসে ইয়োকি জয়কে বলে মুকেশ আমাকে আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই তুমি গুলি করে দিয়েছ। জয় বলে আমি গুলিটা না করলে মুকেশ আপনাকেই মেরে ফেলতো। ইয়োকি বলে তুমি সত্যি হাসপাতালে গিয়ে খোঁজ নাও মুকেশ আসলেই সেই রাতে হাসপাতালে ভর্তি ছিল কিনা। এদিকে পরের দিন সকাল হতেই নায়নার খুনের খবর বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে যায়। রাক্সা আর তুষার ইয়োকির সাথে দেখা করে বলে আপনি বলেছিলেন আমাদের সাথে কথা না বলে কোনো স্টেটমেন্ট দিবেন না। ইয়োকি জানায় খবরটা আসলে কিভাবে লিক হয়েছে সে নিজেও জানে না। তুষার বলে এখন আমাকেই সবাইকে জানিয়ে দিতে হবে যে গাড়িতে যে লাশ পাওয়া গেছে সেটা আমার ক্যাম্পেইনের গাড়ি। আমি যদি এখন এমনটা না করি তাহলে সবাই আমাকেই দোষী ভাববে। ইয়োকি বলে এই খবরটা তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি জানাজানি হয়ে যায় লাশ আপনার ক্যাম্পেইনের গাড়িতে পাওয়া গেছে তাহলে খুনি সতর্ক হয়ে যাবে। তুষার বলে ঠিক আছে, আমি শুধুমাত্র কাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। থানার ভেতরে আসতেই জয় ইয়োকিকে বলে আমি খোঁজ নিয়েছি যে মুকেশ নায়নার খুনের রাতে শক্তি হাসপাতালে ভর্তি ছিল। তুষার আর রাক্সার ফোনের লোকেশনও চেক করেছি, ওরা সেই রাতে একসাথেই ছিল। তবে নায়নার ফোনে আমি বেশ কিছু প্রমাণ পেয়েছি। নায়না সোশ্যাল মিডিয়ায় ওজাস নামের একটা ছেলে আছে যার সাথে নায়নার রিলেশন ছিল, তবে 1 মাস আগেই তাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের পর নায়না ওজাসকে ইগনোর করত, কিন্তু ছেলেটা সবসময় নায়নার পেছনেই পড়ে থাকতো। মন ভাঙা প্রেমিক পোষা সাপের মতোই বিপজ্জনক, কখনো না কখনো ছোবল তো মারবেই। ইয়োকি নায়নার ফোনের লাস্ট লোকেশন জিজ্ঞেস করলে জয় জানায় রাত 8টার সময় কলেজেই ফোনের লোকেশন ছিল। এরপর থেকে নায়নার ফোন বন্ধ পাওয়া যায়। ক্যাম্পেইনে গাড়িটার লাস্ট লোকেশনও কলেজেই ছিল। ঘুরে ফিরে সবকিছুই ওই কলেজের সাথেই জড়িয়ে যাচ্ছে। পরের দিন সকালে তুষার জনশক্তি পার্টির চেয়ারম্যান জাহ্নবীর সাথে দেখা করতে আসে। রাক্সা জাহ্নবীকে বলে সোশ্যাল মিডিয়ায় তুষার বেশ জনপ্রিয়, সবাই ধারণা করছে এবার ইলেকশনে তুষারই জিতবে। জাহ্নবী জানায় যদি তোমাদের তাই মনে হয় তাহলে তোমরা এখানে কি করছো? সত্য কথা হচ্ছে এখন আপনাদের আমাদের দলের সাপোর্ট দরকার, সেই কারণে আপনারা আমাদের সাথে জোট বাঁধতে চাচ্ছেন। আমি আপনাদের সাথে জোট করতে রাজি আছি, তবে বিনিময়ে আমার মেডিকেল কলেজের লাইসেন্সটা ফিরিয়ে দিতে হবে। ফিরে আসার পথে রাক্সা বলে জাহ্নবীর সাথে আমাদের দল মিলে গেছে, এখন আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। তুষার বলে আমাদের ক্যাম্পেইনের গাড়িতে লাশ পাওয়া গেছে, এটা জাহ্নবীকে জানানো উচিত ছিল। রাক্সা জানায় আমরা যদি এই কথা জাহ্নবীকে বলতাম তাহলে আমাদের এই জোটকে সে নিজের ইচ্ছা মতো চালাতো, তাই ওকে জানানোর চাইতে প্রেস ব্রিফিং করে সবাইকে জানানোটাই ভালো, যেন ও আমাদের এই দুর্বলতাকে কাজে লাগাতে না পারে। এদিকে কলেজ ক্যান্টিনে বসে জয় ইয়োকিকে কিছু ছবি দেখিয়ে বলে 2 দিন আগে যে অনুষ্ঠান হয়েছিল এই ছবিগুলো সেখানের। নায়না ছিল ক্লাস টপার, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। নায়নার লাশের পাশে যে চাবিটা পাওয়া গিয়েছিল সেটা তার লকারের চাবিও না। আমি সবার কাছে খোঁজ নিয়েছি যে নায়না কলেজ ফেস থেকে 9টা থেকে 9:30টার মধ্যে বের হয়ে গিয়েছিল আর অনুষ্ঠান শেষ হয়েছে রাত 10:30টায়। নায়না ছবি দেখে ইয়োকি জিজ্ঞেস করে এটা আবার কোন ধরনের পোশাক পরে আছে? জয় জানায় কলেজ ফেস্টে সবাই বিভিন্ন রকমের কস্টিউম পরে এসেছিল। ইয়োকি বলে কিন্তু আমরা যখন নায়নার লাশ পেয়েছি তখন সে এমন ড্রেসে ছিল না। নায়নার বান্ধবী লাবণ্যা জানায়
ধারণায় অনুষ্ঠানের সবকিছু নায়না বেশ ভালোভাবেই অ্যারেঞ্জ করেছিল, কিন্তু হঠাৎ সে রাত 8টার সময় অনুষ্ঠান থেকে চলে যায়। জয় ওজাসকে জিজ্ঞেস করে, ব্রেকআপ হওয়ার পরও তুমি নায়নাকে বিরক্ত করতে কেন? জয় ওজাসকে সেই রাতে একটা ছবি দেখালে ওজাস বলে, সেদিন নায়নাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, আমি শুধু তাকে এই কথাটাই বলতে গিয়েছিলাম। জয় ওজাসকে বলে, তোমাকে 5 বার কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে, 2 বার নেশার কারণে আর 3 বার মেয়েদেরকে বিরক্ত করার কারণে। নায়না তোকে পাত্তাই দিচ্ছিল না, আর সেই কারণেই তুই রেগে নায়নার সাথে অন্যায় করে তাকে মেরে ফেলেছিস। এরপর ক্যাম্পেইনের গাড়িতে করে লাশটা পানিতে ফেলে দিয়েছিস। ওজাস বলে, আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, এসব নিশ্চয়ই ওই গাড়ির ড্রাইভার আপনাদেরকে বলেছে। ড্রাইভারের কথা জিজ্ঞেস করতে ওজাস বলে, আমি আর আমার বন্ধুরা ড্রাইভারকে নিয়ে মজা করতে চেয়েছিলাম, ভেবেছিলাম ওকে মাতাল করে সবাই মিলে ওর মজা উড়াবো, কিন্তু ড্রাইভার তো অল্প একটু ড্রাগস নেওয়ার পরেই বমি করতে শুরু করে, তারপর থেকে ওকে আর দেখতে পাইনি। তখন আমি আবারও অনুষ্ঠানে ফিরে যাই। তখনই ওজাসের বাবা এসে বলে, আপনারা আমার ছেলের সাথে এভাবে কথা বলতে পারেন না, কথা বলতে চাইলে আমি আমার উকিলকে নিয়ে কাল থানায় আসবো। এদিকে তুষার পার্টি অফিসে আসতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে, কারণ সে প্রেস কনফারেন্স করে সবকিছু বলার আগেই তার ক্যাম্পেইনের গাড়িতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সেই খবরটা লিক হয়ে যায়। এই কেস নিয়ে ডিসকাস করার সময় জয় হোয়াইট বোর্ডে লেখে, আমি সব সিসিটিভি ফুটেজ চেক করেছি, বিকাল 4টায় নায়না তার সাইকেল নিয়ে কলেজে এসেছিল, কিন্তু সিসিটিভিতে তার বাইরে যাওয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি, এমনকি তার সাইকেলেরও কোনো খোঁজ নেই। নায়নার লাশ যেই গাড়িতে পাওয়া যায় সেই গাড়িটা 7:36 কলেজে এসেছিল, 9:38 গাড়িটা কলেজ থেকে বের হয়ে যায়। সেই সময় গাড়িটা যে চালাচ্ছিল সে অনেক চেষ্টা করছিল যেন তার চেহারাটা ক্যামেরাতে দেখা না যায়। এদিকে গাড়ির আসল ড্রাইভার মুকেশ রাত 9টায় শক্তি হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যা 7টায় ওজাস গাড়িতে করে কলেজে আসে, কিন্তু তার গাড়ির কলেজ থেকে বের হওয়ার কোনো ফুটেজ নেই। ইয়োকি একটা ছবি দেখতে দেখতে জয়কে বলে, লাবণ্যা বলেছিল নায়না রাত 8টায় কলেজ থেকে চলে যায়, কিন্তু এই ছবিটা 8:45 তোলা হয়েছে। নায়নার সাথে ছেলেটার ছবি দেখে জয় বলে, এই ছেলেকে তো আমি স্কুলের টয়লেটে দেখেছিলাম, তার হাতে একটা মানুষের খুলির ট্যাটু আছে। ইয়োকি বলে, মুকেশ আমাকে বলেছিল নায়নার সাথে একটা মানুষের মাথার খুলি দেখেছে। নায়নার তোলা সেই ছবিটার লোকেশন খুঁজতে খুঁজতে ইয়োকি আর জয় কলেজের একটা স্টোর রুমে আসে। সেখান থেকে গোপন একটা সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে আসে। রুমের দেওয়ালে বাজে বাজে কিছু শব্দ লেখা। ইয়োকি সেখানে নায়নার স্টুডেন্ট আইডি খুঁজে পায়। মেঝেতে রক্তের দাগ দেখে সেই দাগ অনুসরণ করে ইয়োকি পাশের একটা রুম খুঁজে পায়। রুমের দেওয়ালে অদ্ভুত সব পেইন্টিং করা, মেঝেতে কাচের ভাঙা বোতল পড়ে আছে, পাশে একটা বিছানা, সেই বিছানায় চাদরটার রক্তে পুরোপুরি ভিজে গেছে। পাশের দেওয়ালে লেখাগুলো দেখে ইয়োকি বুঝতে পারে এখানেই নায়নার শেষ সেলফিটা তোলা হয়েছিল। সাথে সাথে ফরেন্সিক টিমকে খবর দেওয়া হলে তারা এসে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। জয় ইয়োকিকে বলে, আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে তেমন কারো আসা যাওয়া ছিল না। এরকম ফাঁকা একটা রুম পেয়ে কলেজের ছাত্ররা নিজেদের আড্ডাখানা বানায়। ইয়োকি বলে, নায়নার রক্তে কোনো ড্রাগ বা অ্যালকোহল পাওয়া যায়নি। জয় বলে, প্রাথমিক রিপোর্ট তো এমনই পাওয়া গেছে, ফাইনাল রিপোর্ট আসতে আরো একদিন সময় লাগবে। ওজাস আর আরাফ খুনের রাতে কোথায় ছিল সেই সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য নেই। ওদের কল ডিটেইলস আর ফোনের লোকেশন বের করার চেষ্টা করছি। এদিকে প্রদীপ সাক্ষাৎকারে বলে, তুষারের মতো রাক্ষসদের নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া উচিত না। সাহিল বলে, এসব সাক্ষাৎকার দেওয়ার পরে সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জানবি আমাদের সাথে পোস্টার ছাপিয়ে এখন গিয়ে প্রদীপের সাথে জোট বেঁধেছে, কিন্তু এসব ছোটখাটো স্ক্যান্ডালে আমাদের কিছুই হবে না। যদি কিছু হয়েই যেত তাহলে দেশে তো কোনো নেতাই থাকতো না, কারণ সবারই এমন স্ক্যান্ডাল আছে। তুষার বলে, নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি, এই 1 মাস প্রদীপ কাউকেই এই খবর কোনোভাবেই ভুলতে দিবে না। অফিসার ইয়োগিকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তখনই বেশ কিছু বিক্ষুব্ধ জনতা এসে তুষারের মুখে কালি মাখিয়ে দেয়। রাক্সা মুখের কালিগুলো মুছিয়ে দেওয়ার সময় বলে, এই অ্যাপস ডেভেলপমেন্টের ব্যাপারে শুধু আমি, তুমি আর সাহিল জানতো। সাহিল ইচ্ছা করে অ্যাপ ডেভেলপমেন্টটাকে কয়েক সপ্তাহ দেরি করিয়েছিল। বিষয়টা এমনও হতে পারে যে সে জেনে বুঝে প্রদীপকে অ্যাপ লঞ্চ করার জন্য সময় দিচ্ছিল। তুষার বলে,
সাহিল আমার ছোটবেলার বন্ধু, সে এমন কেন করবে? তুষার রাগসার কথায় পাত্তা না দিলে সে রাগ করে চলে যায়। তখনই তুষার ধীরেনকে কল করে বলে একটা বিষয়ের খোঁজ করতে হবে। এদিকে রাঠি সাংবাদিকদেরকে বলে এই কেসে আমি আমার সবচাইতে বেস্ট অফিসারকে নিয়েছি। যতক্ষণ না এই কেস সমাধান হচ্ছে ততক্ষণ ইয়োকির ট্রান্সফার অর্ডার হোল্ড করা থাকবে। আজ নায়না খুন হবার 3 দিন পার হয়ে গেছে। তুষার সোশ্যাল মিডিয়া লাইভে এসে বলে একটা মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছে। আসলে এই দেশে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমি মেয়েদের নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই। কিন্তু কমেন্টে এসে সবাই তুষারকে বকাবকি করতে শুরু করে। কেউ বলে নেতাদের জন্য 7 খুন মাফ, তাই তোমরা ওভার অ্যাক্টিং বন্ধ করো। তো কেউ বলে এর গাড়িতেই নায়না লাশ পাওয়া গেছে। আবার এভাবেই হঠাৎ ওর স্ত্রী গায়েব হয়ে গেছে আর ও এসেছে মেয়েদের নিরাপত্তা দিতে। এই ঘটনার সাথে আমার স্ত্রীর গায়েব হওয়ার কোনো সম্পর্ক নাই। একথা বলেই তুষার রেগে লাইফটা কেটে দেয়। নায়নার বাবা আর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। জয় পায়েলকে ওজাস আর ড্রাগসের ব্যাপারে জিজ্ঞেস করলে পায়েল বলে আমার মেয়ে এমন ছিল না, সে এখনকার ছেলে মেয়েদের মতোই না, আর ড্রাগস নেওয়ার তো প্রশ্নই নেই। উদ্দাব বলে ওজাস নায়নার বয়ফ্রেন্ড ছিল। কয়েক মাস আগে এক রাতে নায়না লাবণ্যার বাসায় থাকবে বলে বাসা থেকে বের হয়, কিন্তু মাঝরাতে নায়না কল করে বলে তাকে ওজাসের বাসা থেকে নিয়ে আসতে। আমি সেখানে পৌঁছে দেখি আমার মেয়েটা কেমন যেন বেহুশ হয়ে আছে। নিশ্চয়ই ওজাস ড্রিঙ্কস এর সাথে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল। অপরদিকে ধীরেন তুষারকে বেশ কিছু প্রমাণ দিয়ে বলে আপনার অফিসের একটা মেইল থেকেই এই অ্যাপ লিক হয়েছে। এদিকে কলেজে জিজ্ঞাসাবাদের সময় আরাফ ইয়োগিকে বলে ওই মেয়েটা সবসময় ভাবতো সে সবার চাইতে বুদ্ধিমান, ড্রিঙ্কস করতো না, ড্রাগস নিত না, সবার সামনে এমন ভান করতো যেন সে খুব ভালো মানুষ। কিন্তু আমি জানতাম সে এসব অ্যাটেনশন পাওয়ার জন্যই করতো। জয় লাবণ্যাকে জিজ্ঞেস করে তোমার সাথে নায়নার শেষ কি কথা হয়েছিল? আসলে সেদিন রাতে নায়নার সাথে লাবণ্যার একটা ঝগড়া হয়। লাবণ্যা নায়নাকে বলেছিল তুমি একটা হিংসুটে মেয়ে, কিন্তু সত্যটা লুকিয়ে গিয়ে লাবণ্যা জয়কে বলে নায়না আমাকে বলেছিল বাসায় গিয়ে কথা হবে, আর তখন সময় ছিল রাত 8টা। জয় বলে নায়না 8টার সময় চলে গেলে ওজাসের ফোনে 8টা 40 নায়নার সাথে ছবি আসলো কিভাবে? ইউকি আরাফকে বলে তুমি বলছো 9টার সময় বেসমেন্ট থেকে চলে গেছো, কিন্তু তোমার গাড়িকে রাত 10টার সময় গেটের সিসিটিভিতে দেখা গেছে। তাহলে 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? আরাফ জানায় বেসমেন্ট থেকে বের হয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু তখন আমার সাথে কেউ ছিল না। আরাফ মনে মনে সেই রাতে হওয়া একটা ঘটনা মনে করছিল, তবুও সে সত্যিটা সেখানে না বলে ইয়োকিকে বলে আপনি নিশ্চয়ই আমার ফিঙ্গারপ্রিন্ট আর ব্লাড স্যাম্পল নিবেন, তবে এইসব করে কোনো লাভ হবে না। ওই রুমে আমি আড্ডা দিই, তাই সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট থাকবেই, আর সেই কারণে আদালত এই প্রমাণ গ্রহণ করবে না। আমার বাসায় এমন অনেক ক্রাইম থ্রিলের উপন্যাস আছে, আমিও এসব সেখান থেকেই জেনেছি। কলেজের বাইরে এসে ইয়োকি জয়কে বলে আরাফ আর লাবণ্যা আমার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। জয় বলে আমার মতে সেদিন অনুষ্ঠানে ওজাস আর নায়নার ঝগড়া হয়। নায়না থেকে অপমানিত হওয়ার পর আরাফ সব ঘটনা জেনে ওজাসকে বলে প্রথমে ওকে অনেক ড্রিঙ্কস করাবো, তারপর বদলা নিব। এরপর তারা প্ল্যান অনুযায়ী নায়নাকে অনেক ড্রিঙ্কস করায়। তারপর 8টার সময় নায়নাকে জোর করে বেসমেন্টে নিয়ে যায়। নায়না চিৎকার চেঁচামেচি শুরু করলে তার মাথায় বোতল দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ওজাস আর আরাফের মাঝে এই বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। নায়নার লাশ তাদের গাড়িতে রাখলে রক্তের দাগ, ডিএনএ সব আমরা পেয়ে যেতাম। ওরা জানতো মুকেশ অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, আর গাড়ির চাবি তখন গাড়িতেই ছিল। রাত 9:30টায় তারা নায়নার লাশ নিয়ে পানিতে ফেলে দেয়। ইয়োকি বলে তোমার থিওরি না হয় মানলাম, তাহলে ওজাস রাত 11:30টায় নায়নাকে সরি লিখে মেসেজ করলো কেন? আর ওরা যদি গাড়িটা পানিতে ফেলে ফিরে আসে সেটা কেন সিসিটিভি ক্যামেরায় দেখা গেল না? এদিকে নায়না মিউজিক কস্টিউম পরে কলেজ ফেস্টে এসেছিল, কিন্তু আমরা যখন নায়নার লাশ পাই তখন তার পরনে স্বাভাবিক জামা কাপড় ছিল। আগে সব রিপোর্ট আমাদের হাতে আসুক, তারপর না হয় এসব নিয়ে আলোচনা করব। সন্ধ্যার সময় রাঠি ইয়োকিকে নায়নার রিপোর্ট দিয়ে বলে রিপোর্টে কোনো ড্রাগ বা অ্যালকোহল পাওয়া যায়নি। তুমি আর জয় এতদিন ভুল দিকে তদন্ত করছিলে। এদিকে ওজাস তার উকিলকে নিয়ে থানায় এসেছে। ইয়োকি উকিলের সামনে ওজাসকে জিজ্ঞেস করে সেদিন রাতে তোমার সাথে নায়নার ঝগড়া হয়েছিল কেন? ওজাস বলে আমি ভেবেছিলাম নায়না আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ডেট করছে, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করত, লাবণ্যার সাথেও তেমন দেখা করতো না। কলেজ ফেস্টের রাতেও সে একটা ছেলের সাথে কথা বলছিল। আমি ছেলেটার কথা জিজ্ঞেস করতেই নায়না উল্টা আমার সাথে রাগ করে। ইয়োকে জিজ্ঞেস করে তোমার গাড়ির সারা রাত কলেজে
কলেজে কেন ছিল। ওজাস বলে সেই রাতে আমি মাতাল হয়ে গিয়েছিলাম, সেই কারণেই গাড়ি রেখে চলে গেছি। ইয়োকি জিজ্ঞেস করে তোমরা 10টার সময় চলে গেলে আরাবের গাড়ি তোমার বাসার সামনে রাত 3টার সময় কিভাবে পৌঁছালো। ওজাস বলে কলেজ থেকে বের হয়ে আমরা এমনিতেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি হয়তো ভাবছেন আমি নায়না খুন করেছি, কিন্তু আমি সত্যি নায়নাকে অনেক ভালোবাসতাম। রাতে জয় একটা বারে আসে, সেখানে আরাবের বন্ধু নীরব একজনের সাথে ড্রিঙ্কস করছিল। কথায় কথায় জয় তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে। এদিকে তুষার অ্যাপসের খবর প্রদীপকে দেওয়ার কারণে সাহিলকে চাকরি থেকে বের করে দেয়। অপরদিকে বারে নীরব জয়কে বলে আমাদের কলেজে সব মেয়েরা অনেক বোরিং। প্রথম দেখাতে এমন ভাবলেও পরে দেখি নায়না সবার থেকে আলাদা। জয় বলে ওই মেয়েটা তো কয়েকদিন আগেই খুন হয়েছে, মেয়েটা দেখতে একদম সাদা সিধে। নীরব বলে সেটা তো শুধু বাইরেই অভিনয় করে। এই কথা বলেই নীরব জয়কে নায়নার একটা ভিডিও দেখায়। জয় সাথে সাথেই ইয়োকিকে কল দিয়ে দেখা করতে বলে। ইয়োকি থানায় আসতেই জয় বলে কলেজে নায়নার একটা ভিডিও অনেক ফেমাস হয়ে গেছে। ভিডিওতে নায়নাকে ওজাসের সাথেই দেখা যায়। জয় বলে আপনার মতে ওজাস নির্দোষ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওজাস আর আরাফ এই ভিডিওটা বয়েজ গ্রুপে পাঠিয়ে দিয়েছে। ইয়োকি বলে কিন্তু ওরা সবাইকে এই ভিডিওটা পাঠাচ্ছে কেন। আমার মনে হয় এই ভিডিওতে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। ইয়োকি ফরেন্সিক রুমে গেলে গৌতম বলে আপনারা বেসমেন্ট থেকে যে স্যাম্পল দিয়েছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ, কিন্তু নায়নার ব্লাড গ্রুপ বি পজিটিভ। নায়নার মাথা আর চুল থেকে ভাঙা গ্লাসের এই টুকরাগুলো পাওয়া গিয়েছিল, তার সাথে স্টোর রুমের ভাঙা কাচের টুকরোগুলোর কোনো মিল নেই। ইয়োকি কেতানকে ভিডিও দেখিয়ে বলে ভালো করে দেখো, আমার মনে হচ্ছে এই ভিডিওটায় অন্য কারো চেহারার সাথে নায়নার চেহারা বদলে দেওয়া হচ্ছে। কেতান বলে তাহলে যদি এটা নায়না না হয় তাহলে কে। ইয়োকি বলে এটা সেই মেয়ে যার রক্তের গ্রুপ ও পজিটিভ। এই মেয়েটাই সেদিন আরাব আর ওদাসের সাথে বেসমেন্টে ছিল। ইয়োকি কলেজে লাবণ্যার সাথে দেখা করতে যায়। অপরদিকে জয় জোর করে ওজাসকে গাড়িতে উঠিয়ে কোথায় যেন রওনা দেয়। ওজাস সুযোগ বুঝে লাইভ লোকেশন তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ইয়োকি লাবণ্যাকে বলে সত্যি বলা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই, আসলে সেদিন রাতে কি হয়েছিল সত্যি বলো। আসলে খুনের সেই রাতে আরাফ নায়নার সাথে বেশ বাজে ব্যবহার করে। নায়না রেগে সেখান থেকে চলে আসার সময় লাবণ্যা তাকে বলে ওরা তো শুধুমাত্র মজা করছিল, তুই এত সিরিয়াস কেন হচ্ছিস, তোকে একটা কথা বলার ছিল। আমি আসলে ওজাসকে পছন্দ করি। নায়না বলে ওজাস খুবই বাজে ছেলে, তুই জানিস তার সাথে আমি ব্রেকআপ কেন করেছি। ওজাস আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। এই কথা শুনে লাবণ্যা বলে ওজাস এমন কিছুই করতে পারে না, তোর হিংসা হচ্ছে তাই এসব বলছিস। তখনই আরাব এসে লাবণ্যাকে বলে ওজাস তোর জন্য অপেক্ষা করছে, আমার মনে হয় ওজাস তোকে পছন্দ করে। নায়না রাগ করে সেখানে তার আইডি কার্ড ফেলে চলে আসে। লাবণ্যা ইয়োকিকে বলে নায়না চলে গেলে আমি আর ওজাস কাছাকাছি চলে আসি। আমি ভেবেছিলাম আরাব হয়তো আবারও অনুষ্ঠানে চলে গেছে, কিন্তু তখনই খেয়াল করি আরাফ সব ভিডিও করছে। আমি আরাবের হাত থেকে ফোন কেড়ে নিতে গেলেই পা পিছলে পড়ে যায়। তখনই একটা কাচের টুকরো আমার হাতে ঢুকে গেলে অনেক রক্ত বের হয়। তখন ওরা আমাকে আরাবের গাড়িতে করে ওজাসের বাবার ক্লিনিকে নিয়ে যায়। ওরা আমাকে প্রমিস করেছিল ভিডিওটা কাউকে দেখাবে না, কিন্তু পরে ভিডিওটা ছড়িয়ে পড়লে দেখি ওরা আমার চেহারার সাথে নায়নার চেহারা বদলে দিয়েছে। ইয়োকি চলে যাওয়ার সময় লাবণ্যা বলে গত কয়েক মাস ধরে নায়নার আচরণ বেশ বদলে গিয়েছিল, সবসময় অন্যমনস্ক থাকতো। একদিন সে আমার বাসায় আসলে তার ফোন বেজে ওঠে। আমি জিজ্ঞেস করি ওটা কার ফোন। নায়না বলে এটা আমার ফোন। বলেই সে আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে যায়, অথচ সে সময় তার ফোন আমার বেড টেবিলে রাখা ছিল। নায়না ওয়াশরুমে যাওয়ার পর তার ব্যাগে আমি এই বাসের টিকিটটা পেয়েছিলাম। ইয়োকি বলে এটা তো বাসের টিকিট, কিন্তু নায়নার বাসা তো নেরুল শহরে। লাবণ্যা বলে নায়না আরেকটা ফোন কেন কিনেছিল তা আমি জানি না, কিন্তু সবসময় ওই ফোনটা নায়নার হাতেই থাকতো। প্রায় মাঝরাতে ওই ফোনে কল আসতো। এদিকে জাহ্নবীকে ব্ল্যাকমেইল করে রাক্সা আবারও তার দলের সাথে জোট করতে বাধ্য করেছে, কিন্তু তুষারের বিষয়টা জানার পরে সে বেশ রেগে যায়। তুষার রাক্সাকে বলে আমি সত্যি সত্যি মানুষের ভালো কিছু করতে এসেছি, আর এভাবে ব্ল্যাকমেইল করে ভালো কিছুই হয় না। নায়নার বাবা উদ্ধাবের ট্রাক ড্রাইভার বিনায়ক উদ্ধাবকে বলে পুলিশ এসেছিল। পুলিশ এসে নায়নার রুমে তল্লাশি করে গেছে। আমার মনে হয় তনু আর বানুকে নানির বাড়িতে পাঠিয়ে দেওয়া ভালো। বারবার এইভাবে পুলিশ আসলে ওদের মনে খারাপ প্রভাব পড়তে পারে। বিনায়ক কিছুক্ষণ থেমে বলে পুলিশ কি কেসের ব্যাপারে কোনো আপডেট দিয়েছে। উদ্ধাব না জানালে বিনায়ক বলে ভাবি ঠিকই বলেছে, আমার মনে হয় না পুলিশ এত বড় নেতাকে গ্রেফতার করবে। এদিকে ইয়োকি জয়কে বলে এবার আমি তোমাকে বলছি সেই রাতে কি হয়েছিল। নায়না কলেজ ফেস্টে ব্যাগে করে এক্সট্রা জামা নিয়ে এসেছিল, মানে
আগে থেকেই সে ঠিক করে এসেছিল যে কলেজ থেকে সে অন্য কোথাও যাবে। তার ফোনে চার্জ রাত 8টার সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও নায়না তার ফোনে চার্জ দেয়নি, কেননা তার কাছে আর একটা ফোন ছিল। আর নায়না কলেজ থেকে বের হয়ে যার সাথে দেখা করতে যাচ্ছিল তার কাছে নিশ্চয়ই নায়নার আর একটা ফোনের নম্বর ছিল। নায়নাকে আমরা সিসিটিভিতে কলেজ থেকে বের হতে দেখিনি, কারণ সে কলেজের পেছনের গেট দিয়ে বের হয়েছে আর সেখানে কোনো ক্যামেরা নেই। আর নায়না কাউকে বলেওনি সে কোথায় যাচ্ছে, তার মানে সে সবার থেকে বিষয়টা গোপন রাখতে চাচ্ছিল। তবে আমার মনে হয় নায়না যার সাথে কথা বলতো সে এই কলেজের কেউ না, আর সে চাইতো নায়না তার ফোন দিয়ে তাকে কল না করুক। জয় বলে হয়তো সে এমন কেউ যে আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। এমন হতে পারে সে নায়নার চাইতে বয়সে অনেক বড়। ইয়োকি জয়কে বলে নায়নার বাসা আর কলেজ দুটোই নেরুলে, তাহলে সে বাসে করে বারবার বাসিতে কেন যাচ্ছিল? আরেকটা ব্যাপার হচ্ছে নায়না যে ব্যাগটা নিয়ে কলেজ ফেস্টে এসেছিল সেই ব্যাগটা আমরা কোথাও পাইনি। সাথে সাথেই জয় নায়নার একটা ব্যাগ ইয়োকিকে দিয়ে বলে এটা নায়নার ঘরের আলমারি থেকে পেয়েছি, এটা অনেক দামি ব্যাগ, কমপক্ষে 4 লাখ টাকা, আর এই ব্যাগ এত সহজে পাওয়া যায় না, এর জন্য প্রি অর্ডার করে ওয়েটিং লিস্টে থাকতে হয়। আমার মনে হয় নায়নাকে এই ব্যাগটা সেই লোক দিয়েছে যার সাথে নায়না দেখা করতে গিয়েছিল। হয়তো এসব ব্যাপারে নায়নার পরিবার কিছুই জানতো না। আপনি নিশ্চয়ই নায়নার মা পায়েলকে দেখেছেন, সে অনেক কড়া মেজাজের মানুষ। যেসব বাবা মা অনেক কড়া মেজাজের হয় তাদের সন্তান তত বেশি মিথ্যা কথা বলে। এটা শুনে ইয়োকির মন খারাপ হয়ে যায়, কারণ তার বদমেজাজের কারণেও একমাত্র মেয়ে মাহির সাথেও তার দূরত্ব বেড়ে গেছে। এদিকে পোস্টমর্টম শেষে নায়নার লাশ পাওয়ার পর তার শেষকৃত্য করা হয়। জয় ইয়োগিকে নিয়ে বাসিতে একটা বিল্ডিং এর সামনে আসে। জয় ইয়োগিকে একটা অ্যাপস দেখিয়ে বলে যে ছেলেরা আমাকে ল্যাবে ভিডিও দেখিয়েছিল, তারা বলেছিল কলেজের প্রায় সব ছাত্রদের ফোনে এই অ্যাপ আছে। এই অ্যাপটা নায়নার ফোনেও ছিল, কিন্তু নায়না অ্যাপটা ডিলিট করে দিয়েছিল। তবে অ্যাপ ডিলিট করার পরেও ফোন মেমোরিতে তার কিছু ট্রেস থেকেই যায়। অ্যাপটা আজ আবারও ডাউনলোড করার পরে আমরা সেখানে নায়না আর কলেজ প্রফেসর রানধীরের বেশ কিছু চ্যাট হিস্টোরি পেয়েছি। তবে 24 ঘন্টা পর পর এই চ্যাটিং হিস্টোরি গুলো ডিলিট হয়ে যায়। রানধীর এর আগে যে কলেজে প্রফেসর ছিল সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে তার সাথে এক ছাত্রীর সম্পর্ক ছিল। রানধীরের বাসায় আসলে তার স্ত্রী সুপ্রিয়া বলে আমার স্বামী এখন বাসায় নেই। জয় জিজ্ঞেস করে গত রবিবার সন্ধ্যায় রানধীর কোথায় ছিল। সুপ্রিয়া বলে আমি আর রানধীর লোনাভলা গিয়েছিলাম, আমাদের বাসায় রঙের কাজ চলছে, রঙের গন্ধে আমার অ্যালার্জি আছে, তাই আমরা শুক্রবারে লোনাভলা চলে গিয়েছিলাম। সোমবার সকাল 8টায় আমরা আবারও বাসিতে ফিরে আসি। ইয়োকি ওয়াশরুমে যাওয়ার কথা বলে ঘরের ভেতরে এসে এদিকে সেদিকে দেখার সময় আলমারির উপরে বেশ কিছু কেবল টাই পায়। ঠিক এমন কেবল টাই দিয়েই নায়নার হাত পা বাঁধা ছিল। ইয়োকি একটা কেবল টাই তার কাছে রেখে দেয়। সেখানে বাক্সের ভিতরে কিছু একটা দেখে ইয়োকি তার ছবি তুলে নেয়। ছবিতে রানধীর আর তুষারের এক সাথী ছবি দেখে জয় বলে এবার বুঝতে পারছি যে একটা শিক্ষক 4 লাখ টাকার ব্যাগ গিফট করে কিভাবে। ইয়োকি কেবলটাই দেখিয়ে বলে এটা আমি রানধীরের বাসায় পেয়েছি। ঠিক এমন কেবলটাই দিয়ে নায়নার হাত পা বাঁধা ছিল। গাড়িতে ওঠার সময় ইয়োকি কিছু একটা দেখে সেদিকে এগিয়ে যায়। অপরদিকে নায়নার শেষকৃত্যের সময় সবাই যখন কান্নাকাটি করছে তখন বিনায়ক উদ্দাফকে বলে ইন্সপেক্টর সিন্ধে বলছে নায়নার টিচার রানধীর উপরে পুলিশ নজর রাখছে। রাক্সার অ্যাসিস্ট্যান্ট আয়ুষ বলে পুলিশের লোক কলেজে এসে এক প্রফেসরের ব্যাপারে বেশ জিজ্ঞাসাবাদ করছে। রাক্সা সেই টিচারের নাম জিজ্ঞেস করতে চাইলে সে ইশারায় সামনে দেখিয়ে দেয়, কারণ রানধীর তখন তুষারের সাথে ফটোশুট করছে। এদিকে ইয়োকি সামনে এগিয়ে গিয়ে দেখে নায়নার সাইকেলটা রানধীরের বিল্ডিং এর পার্কিং লটের সামনেই রাখা। তাহলে কি এই সবকিছুর মাস্টার মাইন্ড এই রানধীর? পরের দিন সকাল হতে ইয়োকি আর জয় রানধীরকে গ্রেফতার করে। খবরে বলা হয় নিজের স্টুডেন্টকে খুন করার অভিযোগে ইউথ লিডার তুষারের বন্ধু প্রফেসর রানধীরকে পুলিশ গ্রেফতার করেছে। রানধীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়। তবে প্রশ্ন হলো ইয়োকি আর জয় কিভাবে বুঝলো যে রানধীরই খুনি? আসলে গত রাতে ইয়োকি আর জয় সুপ্রিয়াকে ঘটনার দিন রাতে রানধীর কোথায় ছিল তা জিজ্ঞেস করে। সুপ্রিয়া জানায় তারা শুক্রবার সন্ধ্যায় লোনাভলার জন্য রওনা দিয়েছিল। সোমবার পর্যন্ত তারা লোনাভলাতেই ছিল, অথচ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড বলেছিল রানধীরের গাড়ি রবিবার রাত 9:30টায় অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিল। এরপর 11টায় ফিরে যায় আর এরপর সোমবার সকালে ফিরে আসে। জয় সুপ্রিয়াকে বলে আপনাদের গার্ড তো ভিন্ন বয়ান দিচ্ছে। রানধীর বলে আমি রবিবার রাতে সুপ্রিয়ার ওষুধ নিতে ফ্ল্যাটে গিয়েছিলাম। আসলে তার প্রেগন্যান্সির জন্য যে বিশেষ ওষুধের দরকার হয় সেটা সব ফার্মেসিতে সবসময় পাওয়া যায় না, তাই আমি এই ফ্ল্যাট থেকে নিতে এসেছিলাম। ইয়োকিকে বাসার মেইড জানায় রানধীর সেদিন তাকে কল দিয়ে আসতে মানা করেছিল।
যাচ্ছিল। সুপ্রিয়া কেমন যেন নার্ভাস হয়ে বলে, হ্যাঁ আমি মেয়েটকে আসতে মানা করতে বলেছিলাম। পাশের বাসার মহিলা জানায় গত 1 মাস ধরে রানধীর আর সুপ্রিয়া রোজ ঝগড়া করত, তবে কখনো তাদেরকে ঝগড়া করতে দেখা যায়নি, শুধু শোনা গেছে। এ ব্যাপারে রানধীরকে জিজ্ঞেস করলে সে জানায় সুপ্রিয়ার প্রায়ই মুড সুইং হতো, তাই একটু ঝগড়া হতো। জয় জিজ্ঞেস করে, তুমি তো প্রায় ন্যায়নার সাথে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে। রানধীর বলে, আমি তো আমার সব স্টুডেন্টদের সাথেই ফ্রেন্ডের মতো ব্যবহার করি। প্রতিবেশী সেই মহিলাকে ন্যায়নার ছবি দেখালে সে জানায় সেদিন রাতে হঠাৎ বের হওয়ার সময় সে এই মেয়েকে বিল্ডিং এ ঢুকতে দেখেছিল। আর একটা লোক জানায় সেদিন সে যখন স্মোক করছিল তখন রানধীরকে একা বেহুশ মেয়েকে গাড়িতে করে কোথাও নিয়ে যেতে দেখেছে। অথচ সুপ্রিয়া জানায় সেদিন তারা 10টা বাজে ঘুমিয়ে গিয়েছিল আর রাতে 2টা বাজে ঘুম ভাঙতেই সে দেখেছিল রানধীর তার পাশেই শোয়া। জয় বলে, মজার বিষয় কি জানেন, খুনটা রাত 10টা থেকে 2টার মধ্যেই হয়েছে। সুপ্রিয়া নিজের বয়ানে নিজেই ফেসে যায়। রানধীর যখন বুঝে যায় সে পুরোপুরি ভাবে ফেসে গেছে তখন জানায় আসলে সেদিন রাতে ন্যায়না তার বাসায় এসেছিল। এত রাতে ন্যায়নাকে এখানে দেখে রানধীর বেশ ঘাবড়ে যায়। তাড়াতাড়ি দরজা চাপিয়ে বাইরে আসতেই ন্যায়না বলে, দেরি করে আসার জন্য সরি, আপনি সাইকেল ডোনেট করতে বলেছিলেন, সেটাই নিয়ে এসেছি। রানধীর বলে, ঠিক আছে, তুমি পার্কিং এ সাইকেলটা রেখে দাও। রানধীর দ্রুত দরজা লাগিয়ে যেতে গেলেই ন্যায়না তার ব্যাগ থেকে একটা বই বের করে বলে, বৃহস্পতিবার আপনার জন্মদিন ছিল, তাই এটা আপনার জন্য। এটাই ছিল ন্যায়নার সাথে তার শেষ দেখা। এরপর ন্যায়না কোথায় গেছে তা সে জানে না। আসলে রানধীর এইসব তদন্তে ফাঁসতে চাচ্ছিল না, কারণ তার স্ত্রী এখন অনেক অসুস্থ, তাই সে প্রথমে মিথ্যা বলেছিল। জয় রেগে বলে, তুই যে ফোন দিয়ে ন্যায়নার সাথে প্রেম করতি সেটা কোথায়? তোর স্ত্রীও তো তোর স্টুডেন্ট ছিল, তাই না? তোর তো সব আগের থেকেই স্বভাব। রানধীর বলে, ন্যায়না শুধুই আমার স্টুডেন্ট ছিল আর আমার আর কোনো ফোন নেই। ইয়োকির ফোনে মা বারবার কল দিচ্ছে দেখে সে বাইরে এসে কল রিসিভ করতেই মা জানায় মাহিকে পাওয়া যাচ্ছে না, আর ফোনটাও ইয়োকির কাছে, তাকে খোঁজার কোনো অপশনও নেই। আসলে গতরাতে মাহির সাথে একটা ঝগড়া হওয়ায় ইয়োকি রেগে মাহির ফোন তার কাছে রেখে দিয়েছিল। রানধীরকে গ্রেফতার করার খবরে ন্যায়নার বাবা মায়ের কষ্ট যেন আরো 4 গুণ বাড়িয়ে দেয়। তারা কল্পনাও করতে পারছে না একজন প্রফেসর এমন কাজ কিভাবে করলো। এদিকে রানধীর যেহেতু তুষারের খুব ভালো ফ্রেন্ড, তাই সে আরো ভেঙে পড়েছে। রাক্সা জানায় আগামীকাল পার্টি মিটিং হবে আর সেখানে জাহ্নবীও থাকবে। তুষার রেগে রাক্সাকে বলে তাকে কিছু সময় একা থাকতে দিতে। ইয়োকি বাসায় ফিরেই মাহির সব ফ্রেন্ডদেরকে কল দিয়ে মাহির খোঁজ নিচ্ছে। তখনই কেতান কল দিয়ে জানায় মাহির যেই বন্ধুর সাথে আজ দেখা করার কথা ছিল তার আইপি অ্যাড্রেস লোকেট হয়ে গেছে। ইয়োকি দ্রুত সেই বাসায় এসে কলিং বেল দিয়ে মাহি বলে ডাকতেই মাহি মাকে এখানে দেখে আরো রেগে যায়। তুষার বাড়ি এসে দেখে সাহিল মন খারাপ করে একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। তুষার সামনে বসতেই সাহিল বলে, তোর সব সিক্রেট আমার থেকে বেশি ভালো আর কেউ জানে না, তাই আমি যদি তোর ক্যারিয়ার নষ্ট করতেই চাইতাম তাহলে সবার আগে তোর আর রাক্সার রিলেশনের বিষয়টা বড় করে পেপারে ছাপিয়ে দিতাম। স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আমাকে কেউ ফাঁসানোর জন্যই এসব করেছে। তুষার তার ভুল বুঝতে পেরে সাহিলকে আবারও কাজে ফিরতে বললে সাহিল বলে, আমি জানি তুই এখন বিপদে আছিস, কারণ আমাদের রোল মডেল রানধীরকে পুলিশ ধরে নিয়ে গেছে, সবাই আমাদেরকেই দোষী ভাবছে, কিন্তু এসবে আবারও জড়ানোর ধৈর্য আমার নেই বলেই চলে যায়। এদিকে মাহি মাকে রেগে বলে, তোমার এসব আচরণের জন্যই আমি আমার ভালো এক বন্ধুকে হারিয়ে ফেললাম। ইয়োকি রেগে বলে, অনলাইনে পরিচয় 2 দিনের বন্ধু, তাকে তুমি কিভাবে এতটা বিশ্বাস করলে? তুমি আসলে বুঝবে না, কারণ তুমি এখনো বাচ্চা। মাহি রেগে বলে, এখন আমাকে বাচ্চা মনে হচ্ছে? রাতের পর রাত তোমরা ঝগড়া করেছো, এরপর একদিন বাবা হঠাৎ চলে গেল, তারপর এখন আবার তোমাদের ভালোবাসা বেড়ে গেল, আমাকে বলছো আমার স্কুল বন্ধু সব ছেড়ে আর একটা শহরে যেতে। সত্যি তো এটাই যে তুমি একটা স্বার্থপর। ইয়োকি আর কোনো কথাই বলে না। আজ ন্যায়না খুন হওয়ার 5ম দিন। ইয়োকি মাহির ফোনের উপরে সরি নোট লিখে ফোনটা ফিরিয়ে দেয়। এদিকে পার্টি অফিসের মিটিং এ জাহ্নবী বলে, এখন নিজেকে বাঁচানো বেশি জরুরি, তাই তুষার যেন মিডিয়া অ্যানাউন্স করে দেয় যে তাদের পার্টির সাথে রানধীরের কোনো সম্পর্ক নেই। তুষার মানতে না চাইলে জাহ্নবী এক রকমের জোর করতে থাকে। ইয়োকি রানধীরের ফ্ল্যাটে তদন্তে আসতে দেখে বেডরুমের সাইড টেবিলে ন্যায়নার দেওয়া কবিতার বই আর তাতে ন্যায়নার দেওয়া নোট, যেখানে লেখা, আবার নিজের উপর আবারও নিজেকে বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ স্যার। ইয়োকি গৌতমকে ডেকে দেখায় যে মেঝেতে রক্তের ছাপ আছে। রানধীর সম্ভবত সেটা নিজেই পরিষ্কার করেছে। ডিসিপি রাঠি ইয়োকিকে কল দিয়ে গম্ভীর গলায় বলে, জলদি থানায় আসো। এদিকে প্রদীপ আর তুষারকে নিয়ে টকশো হচ্ছে। তুষারের এমন এক দুর্বলতা পেয়ে সেও ইচ্ছা মতো যা না তাই বলতে থাকে। প্রবীণ বলে, যে রানধীরকে সাপোর্ট করে সে কখনোই মেয়েদের ভালো চাইতে পারে না। তুষার একটা কথাও বলে না। ইয়োকি রাঠির কাছে আসতেই রাঠি জানায় রানধীরকে নিয়ে এগিয়ে লাভ নেই, ওই রুমে গেলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ইয়োকি আসতেই মেয়েটা জানায় সেই রাতে রানধীর স্যার আমার জন্য লোনাভলা
থেকে ফিরে এসেছিল। আসলে আমাদের এলাকায় রান্ধীর স্যার টিউশনি পড়ায়। আমৃত আর আমার সেখানেই পরিচয় হয়েছিল। তবে আমৃত আর এক জাতের হওয়ায় আমার বাবা মা রাজি হবে না, তাই আমি আর আমৃত লুকিয়ে বিয়ে করে নিই। কিন্তু এই খবর আমার বাবা জেনে যাওয়ায় আমরা ভয়ে রান্ধীর স্যারের কাছে আশ্রয় চাই। স্যার পুলিশে কমপ্লেন করার কথা বললে আমি অনেক ঘাবড়ে যাই, কারণ আমার বাবা অনেক পাওয়ারফুল, তাই নার্ভাস হয়ে হাত কেটে ফেলি। এত রক্ত পড়ছে দেখে রান্ধীর স্যার আমাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল বিলে রান্ধীরের নাম আর মেয়েটার হাতে ব্যান্ডেজ দেখে ইয়োকির আর কিছুই বলার থাকে না। মেয়েটা জানায় সেদিন রাতে নায়না বাসার ভেতরেও আসেনি, আর স্যার আমাদেরকে বাঁচানোর জন্যই আপনাদের কাছে মিথ্যা বলছিল। স্যারই আমাদেরকে লজ ভাড়া করে রেখে দিয়েছিল। কিন্তু তার সম্পর্কে এই খবর শোনার পরপরই আমরা ছুটে এসেছি। রাঠি রেগে ইয়োকিকে বলে, প্রথমে উজাস আর আরাফকে খুনি বললে, এরপর মুকেশ, আর এখন রান্ধি। তুমি আসলে কেস সলভ করতে চাও নাকি কোন রকমের তাড়াহুড়ায় কেস ক্লোজ করতে চাচ্ছ? তোমাকে আর জোর করে এই কেস সামলাতে হবে না, তুমি আহমেদাবাদ যেতে পারো। ইয়োকি তীব্র অপরাধ বোধে আর কিছুই বলে না। এদিকে পার্টি অফিসে জাহ্নবী বলে, আপনার দলের 17 MLA এই পার্টি ছেড়ে নতুন পার্টি করতে চায়, আর আপনি এখনো ওই রান্ধীরকে নিয়েই পড়ে আছেন। তখনই সাহিল এসে বলে, তাহলে আপনারাও ভুয়া সংবাদের জালে ফেসে গেছেন। বলেই টিভি অন করতেই জানা যায় ক্রাইম সেল রান্ধীরকে ছেড়ে দিয়েছে, কারণ তারা প্রমাণ পেয়েছে রান্ধীর সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। জাহ্নবী আর কিছুই বলতে পারে না। জয় তখন ইয়োগিকে এতটা ভেঙে পড়তে দেখে বোঝায় যে তদন্তে ভুল হতেই পারে, আর রান্ধীর অনেক স্ট্রং সাসপেক্ট ছিল, তাই তাদের কোনো দোষও নেই। জয়ের কথায় ইয়োগির মন কিছুটা নরম হয়ে যায়। এদিকে জাহ্নবী চলে যেতেই রাক্সা রেগে তুষারকে জিজ্ঞেস করে, সাহিল এত বড় বেইমানি করার পরও তুমি ওকে আবারও কেন এনেছো? সাহিল বলে, অফিসের প্রতিটা কম্পিউটারে আমার আইডি লগ ইন করা আছে, তাই এই মেল যে কেউ আমার মেল থেকে পাঠাতেই পারে। রাক্সা তবুও না মানতে চাইলে তুষার রেগে বলে, এখানে সব ডিসিশন আমি নেই, তাই তুমি তোমার মুখটা বন্ধ রাখো। রাক্সা প্রচুর রেগে চিৎকার করে বলে, বড় বড় ডায়লগ দেওয়া ছাড়া কোনো কাজ তো পারো না, বিপদে পড়লে তখন তোমার আমাকে মনে পড়ে, তোমার তো আসলে মেরুদণ্ডই নেই, বুঝতে পেরেছো? তুষার রেগে বলে, আমার এখন থেকে তোমাকে আর দরকার নেই। রাক্সা আর সহ্য করতে না পেরে বের হয়ে যায়। ইয়োকি জয়ের সাথে সেই ভাঙা গাড়ি দেখতে এসে বলে, এই কেসের সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ক্যাম্পেইন কার্ডটাকে খুনি কিভাবে পেল? ট্রান্সপোর্ট কোম্পানির রেকর্ড অনুযায়ী মুকেশ যেদিন কোম্পানি থেকে গাড়ি নিয়ে যায় তখন গাড়িতে খুবই কম পেট্রোল ছিল, অথচ আমরা যখন গাড়ি পাই তখন গাড়ির ট্যাঙ্কি হাফ ভরা ছিল। ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজার কনফার্ম করেছে যে মুকেশ এই গাড়িতে তেল ভরেনি, কারণ মুকেশ সাধারণত কোম্পানির পাশের পেট্রোল পাম্প থেকে তেল নেয়, যার কমিশন ওই ম্যানেজারও পায়। জয় বলে, তার মানে খুনি কলেজ আর লেকের মাঝের কোনো পেট্রোল পাম্প থেকেই তেল ভরেছিল। জয় আর ইয়োকি সেই রুটের সবগুলো পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখেও ক্যাম্পেইনের ওই গাড়ি দেখতে পায় না। ইয়োকি গুগল ম্যাপে আর একটা নতুন পেট্রোল পাম্প দেখে জয়কে নিয়ে সেখানে আসলে জানতে পারে ওই পেট্রোল পাম্প 5 দিন আগেই ওপেন হয়েছে, এখনো কাজ চলছে, তাই কেবল একটা ক্যামেরাই ঠিকঠাক কাজ করছে। জয় ফুটেজ দেখতে শুরু করে, তখনই মাহি ইয়োকিকে কল দিলে ইয়োকি সোজা বাসায় এসে দেখে ভীষ্মা এসেছে। ভীষ্মা বিরক্ত হয়ে বলে, আমি এতদিন অনেক অপেক্ষা করেছি, কালই অপেক্ষার শেষ দিন। আমি আর মাহি 11:30টার ফ্লাইটে যাচ্ছি, যদি তুমি আসতে পারো ভালো, আর না পারলে মনে হয় না আমরা আর কখনো একটা পরিবার হয়ে থাকতে পারবো। ইয়োকি বলে, আমি কাল তোমাদের সাথেই যাব। জয় তখন মনোযোগ দিয়ে ফুটেজ দেখছে। হঠাৎ কিছু একটা দেখে দ্রুত ইয়োকিকে কল দিয়ে বলে, ভিডিও পাঠাচ্ছি, জলদি দেখেন। ইয়োকি ধীরে ধীরে রুম থেকে বের হয়ে ভিডিও অন করতেই কিছু একটা দেখে হতবাক হয়ে তাকায়। রাক্সা পার্টির ডিনারের ফোল্ডারের দিকে কেন যেন ঘাবড়ে তাকিয়ে থাকে। উদ্দাফ তখন বিনায়কের দিকে ভয়ানক নজরে তাকিয়ে তার জন্য ড্রিঙ্কস ঢালে। ইয়োকি দেখে সেদিন পেট্রোল পাম্পে বিনায়ক এসেছিল, তাহলে কি এই বিনায়কই আসল খুনি? থানার ওয়াকিটকিতে খবর আসে জয় আর ইয়োকি বাসীনগরের প্লট নাম্বার 35 রুম নাম্বার 1336-এ নতুন সাসপেক্টের বাড়িতে গেছে। সাসপেক্টের নাম বিনায়ক। বিনায়কের বাসায় নায়নার ঘরে বাইরের সকল প্রকারের ছবিতে একদম ভরে পড়ে আছে, দেখে মনে হচ্ছে এই সব ছবি নায়নার অজান্তেই তোলা হয়েছে। জয় কেতানকে কল দিয়ে বিনায়কের সার্চ ওয়ারেন্ট বের করতে বলে। পার্টি অফিস থেকে বের হওয়ার সময় সাহিলকে এত রাতে কাজ করতে দেখে তুষার জিজ্ঞেস করে, অ্যাপের কথাটা কে লিক করেছে জানা গেছে? আর ওই মার্ডার কেসের কি হলো? সাহিল বলে, বহু কষ্টে ক্যাম্পেইনটা ঠিক করা গেছে, আমি খুব জলদি খুঁজে বের করব যে কে এই খবর লিক করেছে। তবে মার্ডার কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আমরাও নিশ্চিন্ত হতে পারবো না, কারণ যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। বিনায়কের বাসায় পায়েল আসলে এসব ছবি দেখে বিনায়ককে বারবার কল দিও তার নাম্বার বন্ধ পায়। পায়েল বলে, গতকাল সন্ধ্যায় দোকান বন্ধ করার সময়ই তো বিনায়ককে আমি শেষবার দেখেছিলাম। এসব দেখে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিনায়ক এমন করতে পারে। আসলে উদ্দাফ বিনায়ককে
নিজের ভাইয়ের মতোই মনে করত। কয়েকদিন ধরে ব্যবসা বাড়ানোর জন্য বলছিল, কিন্তু ওই কাজে অবৈধ টাকা আছে, তাই উদ্দাপ রাজি হচ্ছিল না। একদিন আমি বিনায়ককে ডেকে জিজ্ঞেস করলে সে জানায় ব্যবসা লসে চলছে আর ভবিষ্যতে নায়নাকে পড়ালেখার জন্য বিদেশ পাঠাতে হবে, তাই অনেক টাকার দরকার। পায়েল রেগে বলে, তুই ভুলে যাস না যে তুই উদ্দাবের হয়ে কাজ করিস আর নায়না আমাদের মেয়ে, তাই এসব ভাবনা বাদ দিয়ে নিজের কাজটা কর। ইয়োকে জিজ্ঞেস করে, তাহলে কি আপনার ওই কথায় রাগ করে বিনায়ক এসব করেছে? পায়েল বলে, তা আমি জানি না। তখনই জয় একটা কাগজ দিয়ে বলে, এই দেখো, বিনায়ক নায়নার জন্য লাভ লেটার লিখেছিল। এসব দেখে পায়েল হতবাক হয়ে যায়। থানায় ফিরে ইয়োকি বলে, নায়নার খুনের পরে জিজ্ঞাসাবাদে বিনায়ক বলেছিল সে নাকি নায়নার খুনের রাতে তার বোনের বাড়িতে ছিল। জয় বলে, তার বোনকে আবারও কল দিয়ে জিজ্ঞেস করলে সে বলল আগের দিন কথা বলার সময় সে কনফিউজ হয়ে গিয়েছিল। আসলে বিনায়কও সেই রাতে না, বরং তার আগের রাতে তার বাসায় ছিল। বিনায়কের ব্যাকগ্রাউন্ড সার্চ করে অনেক কিছু জানা গেছে। এই বিনায়ক আর উদ্দাব আগে গুন্ডাগিরি করে বেড়াতো। 4 বছর আগে সারাদ নামের এক ছেলে নায়নাকে উত্ত্যক্ত করত বলেই সারাদের ছবি দেখায়। বিনায়ক এই সারাদের কথা জানতেই তাকে এমন মারা মেরেছিল যে সারাদ এক রাতের মধ্যেই পুরো পরিবারকে নিয়ে এলাকা ছেড়েই চলে যায়। ওই বিনায়ক আসলে একটা সাইকো। ইয়োকি বলে, আমি এখনো বুঝতে পারছি না নায়না ওই রাতে রান্ধির বাসা থেকে বের হয়ে গেল কোথায়, আর বিনায়ক তুষারের পার্টির ক্যাম্পেইন গাড়ি কিভাবে পেল। ইয়োকি বাইরে আসতেই তাকে মাহি মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, আমার সব প্যাক করেছো তো? সোশ্যাল মিডিয়ায় আমাকে আর ফলো করবে না, না হলে কিন্তু ব্লক করে দিব। ইয়োকির কিছু একটা মনে পড়তেই সে কেতান আর জয়কে জিজ্ঞেস করে, নায়নার ফোনে পাওয়া ওই সিক্রেট চ্যাটিং অ্যাপের ব্লক অ্যাকাউন্ট গুলো চেক করেছো? কেতান দ্রুত ব্লক অ্যাকাউন্টে যেতেই দেখে বিনায়কও সেই লিস্টেই আছে, তবে সেখানে সব মেসেজ শুধু বিনায়কই করেছে, তার মানে নায়না তার প্রতি ইন্টারেস্টেড ছিল না। তখনই বিষাম কল দিলে ইয়োকি বাইরে এসে বলে, এত রাতে তোমার ঘুম ভাঙাবো না, তাই না জানিয়ে এসে গেছি। কিছু জরুরি কাজ আছে তো, সব ব্যাগ তুমি নিয়ে যেও, আমি সরাসরি এয়ারপোর্টে চলে আসবো। কল কাটতেই তুষার এসে সামনে দাঁড়ালে এত রাতে তুষারকে এখানে দেখে ইয়োকি বেশ অবাক হয়ে তাকায়। তুষার বলে, আমি তো এখানে ডিসিপির সাথে কথা বলতে এসেছিলাম, তবে আপনারা আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যে কষ্ট করছেন সেটাই আমার জন্য অনেক। আপনি কি সেই খুনিকে খুঁজে পেয়েছেন? আসলে এই কেসের জন্য আমার ক্যাম্পেইনের অনেক ক্ষতি হয়েছে, তাই জিজ্ঞেস করছি। ইয়োকির কেমন যেন সন্দেহ হয়, তাই কথা ঘুরিয়ে বলে, খুনি ধরা পড়লে ঠিকই জেনে যাবেন, বলেই ভেতরে চলে আসে। জয় বলে, এই বিনায়ককে এখনো পাওয়া যায়নি। ইয়োকি বলে, ক্যাম্পেইনের গাড়িটা সেই রাতে কলেজেই ছিল, আর এই পর্যন্ত যাদের যাদের সন্দেহ করেছি সবাই কোনো না কোনো ভাবে কয়েদের সাথেই জড়িত ছিল, কিন্তু বিনায়কের সাথে কলেজের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? উদ্দাফ অজ্ঞান হয়ে থাকা বিনায়কের দিকে কেমন যেন হিংস্র নজরে তাকিয়ে আছে। জয় বলে, নায়না বিনায়ককে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছিল, তখন সে কলেজ ফেস্টের রাতে এই লাভ লেটার দিতে কলেজে যায়। নায়না রাগে ঘৃণায় তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। বিনায়কের এবার অনেক রাগ হয়, তার উপরে নায়নাকে অন্য ছেলেদের সাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। পার্কিং লটে দাঁড়িয়ে ড্রিঙ্কস করার সময় ক্যাম্পেইনের গাড়িতে চাবি লাগানো দেখে সেখানে বসেই নায়নার জন্য অপেক্ষা করতে থাকে। নায়না জামা বদলে রান্ধির বাসার উদ্দেশ্যে বের হতেই ওত পেতে থাকা বিনায়ক নায়নাকে ফলো করতে থাকে। এরপর নায়না রান্ধির বাসা থেকে বের হওয়ার পর বিনায়ক নায়নাকে কিডন্যাপ করে গাড়িতে তোলে, তারপর পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে নায়নাকে লেগের কাছে নিয়ে গিয়ে মেরে ফেলে। ইয়োকি বলে, কিন্তু আমরা তো বিনায়ককে কলেজের সিসিটিভি ক্যামেরায় দেখিনি। জয় বলে, হয়তো সে ব্যাকডোর থেকে ঢুকেছিল আর যাওয়ার সময় গাড়িতে গেছে, তাই দেখিনি। ইয়োকি বলে, সব মানলাম, কিন্তু এসব সত্য হলে নায়নার দ্বিতীয় ফোন কোথায়, আর নায়নার ওই দ্বিতীয় ফোন নেওয়ার দরকার কেন পড়লো? তোমার এই থিওরিতে অনেক লুপ হোল আছে। ইয়োকি কেদানকে সে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে সবকিছুই কোথাও না কোথাও ডিজিটাল ট্রেস থাকে, তাহলে সেভাবেই চেষ্টা করে নায়নার দ্বিতীয় ফোনের লোকেশন ট্রেস করো। গৌতম থেকে লোকেশনে পাওয়া নায়নার ফোন নিয়ে সেই সিক্রেট চ্যাট অ্যাপের ব্লক নম্বরগুলো চেক করতেই দেখে সেখানে স্করপিয়াস নামের কারো আইডি ব্লক করা। নামটা কেমন যেন সন্দেহজনক মনে হওয়ায় সে আগে সবকিছু ভাবতে থাকে। নায়নার বদলানো আচরণ, লকারে দামি ব্যাগ, সবার সবকিছু মনে করে সিক্রেট অ্যাপ থেকে সে স্করপিয়াস আইডিতে মেসেজ করে। তখনই জয় আসলে ইয়োকি বলে, আমার মনে হয় এতদিন আমাদের তদন্ত ভুল জায়গায় যাচ্ছিল। এই স্করপিয়াস 95 অ্যাপের চ্যাট দেখলেই তুমি বুঝতে পারবে। লাবানিয়া বলেছিল নায়নার ফোনে বেশ গভীর রাতে কল আসে, আর সেই স্করপিয়াসের আইডি থেকেও রাত 12টা থেকে 1টার সময় কল আসতো, কিন্তু নায়নার মৃত্যুর রাতে এই আইডি থেকেই নায়নাকে রাত 1:15টায় কল করা হয়। আর এতদিন ধরে আমরা নায়নার ফোনে কোনো কল রেকর্ড পাইনি, তার কারণ তার সেই সিক্রেট বয়ফ্রেন্ডের সাথে সে এই অ্যাপই সবসময় কথা বলেছে। জয় বলে, তাহলে এমনও তো হতে পারে নায়না সেই রাতে এই ছেলের সাথে দেখা করতে যাচ্ছিল, আর নায়নার এই সিক্রেট বয়ফ্রেন্ডের বিষয় জানার
পর কার সবচেয়ে বেশি রাগ হবে? বিনায়কের। তার মানে বিনায়ক কোনোভাবে এই স্করপিয়াসের বিষয়টা জেনে গিয়েছিল, তাই সে রেগে হিংসাবর্তী হয়ে নায়নাকে মেরে ফেলেছে। পরের দিন সকাল হতেই সাহিল রাক্সার কাছে এসে বোঝায় যে তুষার শুভাঙ্গীর মৃত্যুর পর অনেক বদলে গেছে, তাই রাক্সার উচিত আপাতত নিজের ফিলিংস কে সাইডে রেখে ক্যাম্পেইনে মনোযোগ দেওয়া, কারণ তুষার জিতলে তাদের সবারই লাভ হবে। রাক্সা হঠাৎ কি যেন ভেবে জিজ্ঞেস করে, তুষার কি কখনো আমাকে ধোকা দিয়েছে? সাহিল বলে তুষার শুধুমাত্র তার কাজের প্রতি বিশ্বস্ত। রাক্সা এবার গভীর চিন্তায় ডুবে যায়। ক্রাইম সিলে কেতান এসে জানায় যে স্করপিয়াস এর আইপি ট্রেস করতে পারছে না, কারণ সে ভিপিএন ব্যবহার করেছে। ইউকি বলে তাহলে গিয়ে কলেজের ফুটেজ গুলো আবারও চেক করো, হয়তো কিছু একটা পেয়ে যাবে। তখনই রাঠি এসে জিজ্ঞেস করে, তুমি এখনো এখানে? আবারও ফ্লাইট মিস করে ফেলবে। ইউকি বলে কোনো সলিড প্রমাণ খোঁজার চেষ্টা করছি, যেন কোনো নির্দোষ সাজা না পায়। এদিকে উত্তাপ বিনায়কের মুখে কাপড় গুজে তার উপরে এক নাগারে পানি ঢালতে ঢালতে বলে, এবার দেখ কেমন লাগে, তুই আমার মেয়েকে এভাবেই কষ্ট দিয়ে মেরেছিলি তাই না? তোকে আমি নিজের ভাই মানতাম, আর তুই আমারই পিঠ পিছে আমার ট্রাক নিয়ে গাদবির জন্য চালাতি। গত রাতে তোর রুমে সেই প্রমাণ খুঁজতে গিয়ে দেখি তোর পুরো রুম আমার মেয়ের ছবিতে ভরা। তখনই আমি সব বুঝে গেছি, ও তো তোরও মেয়ের মতোই ছিল। তোর লজ্জা করলো না? তোকে ছেড়ে দিলে পুলিশ তোকে শুধুমাত্র জেলে দিবে, কিন্তু তোকে আমি মেরে ফেলবো। বলেই একটা চাকু ধরে মারতে গেলেই বিনায়ক এক লাথি দিয়ে উদ্দাফকে ফেলে দেয়। নিজেও চেয়ার নিয়ে উল্টে পড়ে চেয়ারের হাতল ভেঙে তার হাত খুলে যায়। সে দ্রুত পালিয়ে গেলে উদ্দাফ তাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে বাইরে চলে যায়। এই সুযোগে বিনায়ক তার ফোন নিয়ে অন করে। জয় বিনায়কের লোকেশন পেতেই ইয়োকিকে আর রাঠিকে জানিয়ে বেরিয়ে যায়। রাঠি বলে, কেস শেষ, তুমি জলদি তোমার পরিবারের কাছে ফিরে যাও, না হলে পরে আমারই খারাপ লাগবে যে আমার জন্য তোমার সংসারটা ভেঙে গেছে। ইয়োকি তাড়াতাড়ি সব গুছিয়ে নেয়। রাক্সা ফোন হাতে নিয়ে কি যেন গভীর ভাবে ভাবছে। ইয়োকি এয়ারপোর্টে পৌঁছাতেই মেয়েকে আর বিস্মাকে পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই তাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলে সবাই বোর্ডিং এর জন্য উঠে পড়ে। তখনই কেতান কল দিয়ে বলে, স্যার বিনায়কের কল লোকেশন ট্রেস করেছি। ইয়োকির গলা শুনে কেতান বলে, আমি তো জয় স্যারকে কল দিতে গিয়েছিলাম, ভুলে আপনাকে কল দিয়ে দিয়েছি। ইয়োকি কৌতূহলবশত জিজ্ঞেস করে, তার রিপোর্টে কি পেলে? কেতান বলে, সেই রাতে বিনায়কের ফোনের লোকেশন পেট্রোল পাম্পের পাশে দেখালেও কলেজ বা লেকের আশেপাশে তাকে দেখা যায়নি। ইয়োকি বলে, তার মানে তো বিনায়ক নির্দোষ, তুমি এখনই জয়কে কল দিয়ে জানিয়ে দাও। উদ্দাফ তখন হন্যে হয়ে বিনায়ককে খুঁজছে। তখনই বিনায়ক পেছন থেকে এসে লাঠি দিয়ে বাড়ি মারতে যায়। এদিকে ইয়োকির ফোনে রাক্সা কল দিয়ে তীব্র অপরাধ বোধ নিয়ে জানায়, সেদিন আমি আমার স্টেটমেন্টে মিথ্যা বলেছিলাম, আসলে ওই রাতে আমি তুষারের সাথে ছিলাম না। সত্যি বলতে তুষার কোথায় ছিল আমি জানি না। এ কথা শুনে ইয়োকি কি যে ভাববে বা বলবে বুঝতে পারে না। সে একটু সাইডে এসে জিজ্ঞেস করে, কি বলছেন আপনি? রাক্সা বলে, সেই রাতে নেয় না আমাদের পার্টি ডিনারে এসে তুষারের সাথে কথা বলেছিল। ইয়োকি হতবাক হয়ে জিজ্ঞেস করে, এসব আগে বলেননি কেন? তাহলে কি আপনার মনে হচ্ছে যে তুষার নায়নাকে খুন করেছে? উদ্দাফকে থামাতে বিনায়ক কাঠের ধারালো তক্তা ধরে উদ্দাফকে বলে, আমি নায়নাকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু সে একবার মানা করে দিতেই আমি আর কিছুই বলিনি। এরপর আমি গাদভির জন্য ট্রাক নিয়ে পানভেলে গিয়েছিলাম। রাক্সা তখন ইয়োকিকে বলে, আপনার ডিপার্টমেন্টের একজন তুষারকে সাহায্য করছে। ফ্যাক্টরিতে তখন বিনায়কের পিঠে আচমকা গুলি লাগতেই সে মাটিতে পড়ে যায়। জয় ভয়ানক রূপে এগিয়ে আসতেই বিনায়ক উদ্দাফকে বলে, আমি নায়নাকে মারিনি, আমাকে বিশ্বাস করো। এদিকে এয়ারপোর্টে ইয়োকিকে রাক্সা বলে, আপনার ডিপার্টমেন্টে যে তুষারের লোক, তারা এই কেসে ফাঁসানোর জন্য কোনো বলির বকরাকে খুঁজছে। বলে ইয়োকিকে একটা ছবি পাঠিয়ে ইয়োকিকে দেখতে বলে। পেছনের কাউন্টার থেকে লাস্ট কল করলে বিস্মা ইয়োকিকে ডাক দেয়। ইয়োকি এবার চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। কিছুক্ষণ পরেই প্লেন চলে যায়। দেখা যায় ইয়োকি তার রুমে এসে কেসের সব ক্লু আবারও দেখছে। তার মানে সে তার দায়িত্বের জন্য আবারও তার পরিবারকে ফেলে চলে এসেছে। ইয়োকি ভাবতে থাকে, সেদিন নায়না ছবি দেখালে তুষার নায়নাকে চেনে না এমন মিথ্যা কেন বলল? আর নায়না দ্বিতীয় ফোনটা এমন কারোর জন্য নিয়েছিল যাকে সে সবার থেকে আড়াল করে রাখতে চাচ্ছিল। এমনকি সেই রাতে নায়না এক্সট্রা কাপড়ও এনেছিল, কারণ তার আগে থেকেই কোথাও যাওয়ার প্ল্যান ছিল। রাক্সা তাকে যেই ছবি পাঠিয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নায়নার কাঁধে হাত রেখে তুষার হাসছে। সেই রাতে নায়না হঠাৎ পার্টিতে এসে তুষারের কাঁধে হাত রাখতেই তুষার নায়না বলে ডেকে হেসে দেয়। নায়নাও নব্য প্রেমিকার মতো লাজুক একটা হাসি দেয়। তাহলে কি তুষারই সেই খুনি? এদিকে সারাদ নামের সেই ছেলে, মানে যে 3 থেকে 4 বছর আগে নায়নাকে বিরক্ত করত, তার ফোনে সিক্রেট চ্যাট অ্যাপে নায়নার আইডি থেকে মেসেজ আসে, যেটা ইয়োকি নায়নার অ্যাকাউন্ট থেকে স্করপিয়াস আইডি কে পাঠিয়েছিল। সে তার সাথে সাথেই
স্করপিয়াস আইডি ডিলিট করে দেয়। আয়নায় তাকাতেই দেখা যায় এটাই সেই সারাত, যে রীতিমতো সাইকোর মতো তাকিয়ে আছে নায়নার কাপড় নেওয়া সেই ব্যাগের দিকে। ব্যাগ থেকে এখনো নায়নার উইক বা পরচুলা দেখা যাচ্ছে। তার মানে কি এই সারাদি সেই খুনি? এমনই এক প্রশ্ন রেখে আর বিশাল বড় একটা শক দিয়ে সার্চ দ্য নায়না মার্ডার কেসের সিজন 1 শেষ হয়ে যায়। এত বড় সিরিজ দেখার পর যখন এন্ডিং না দেখিয়ে সেটা শেষ করে দেয়, তখন যে কি পরিমাণের রাগ লাগে তা আপনারা আমার থেকে আরো ভালো করেই বোঝেন। যাই হোক, অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। নায়নার আসলে খুনিকে তার উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য। আপনাদের কি মনে হয় কে হতে পারে এই খুনি? কমেন্টে তার নাম আর কেন মনে হচ্ছে যে সে খুন করেছে সেই কারণটা জানাতে ভুলবেন না কিন্তু। তো দেখা যাক কয়জন সেই খুনিকে ধরতে পারেন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।